আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের রসায়ন যে বইটি আছে সেই বইটির সবগুলো অধ্যায় ধারাবাহিকভাবে ওয়ান শট ক্লাসের মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য আমরা এফটি টিম তোমাদের জন্য পরিকল্পনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার 5 দিয়ে শুরু করছি। চ্যাপ্টার 5-এর বেসিক থেকে শুরু করে একদম ডিটেইলস যে আলোচনাটা আছে আমরা আজকের ক্লাসে সেটা কভার করার চেষ্টা করব। আশা করি তোমাদের সেই ক্লাসটা ভালো লাগবে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি, তোমাদের রাসেল স্যার। সো চলো আমরা ক্লাসটা আজকে শুরু করি। তার আগে একটু দেখি যে আমাদের আজকের লেকচারে আমরা তোমাদের সাথে কি কি বিষয়ের আলোচনা করব, কেমন? সেখানে আছে দেখো, যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং যোজ্যতা, এবং পর্যায়ক্রমিকভাবে যৌগমূলক, তাদের যোজনী, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন, তারপরে হচ্ছে পোলার আয়ন বা পোলারিটি যেটাকে বলি। তোমরা মোটামুটি জানো যে এই অধ্যায়টাতে আসলে কি কি বিষয়ের আলোচনা করা হয়েছে। আমরা এই অংশটাতে তার সবগুলো টপিক একটু তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো যে আজকের ক্লাসে আসলে আমরা তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করব, বা ক্লাস শুরুর দিকটাতে তোমরা যেন বুঝতে পারো যে আসলে আজকে আমরা কি পড়তে চাচ্ছি। সেই ধারাবাহিকতায় চলো দেখি আমাদের আজকে প্রথম অংশটাতে কি আছে। প্রথম যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। প্রথম টপিকটার নাম হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন স্যার প্রশ্ন হচ্ছে, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? খুব সহজ একটা সংজ্ঞা, খুবই সহজ। সেই ব্যাপারটা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে। কোন কক্ষপথ? সর্বশেষ কক্ষপথে। যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে, তাহলে এখানে শব্দ দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন সমূহ থাকে, তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। ঠিক আছে? অর্থাৎ তুমি যখন কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবে, সেইটার শেষ কক্ষপথে এক বা একের অধিক ইলেকট্রন থাকতে পারে। যেই কয়টা ইলেকট্রন থাকবে তাকেই তার যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যদি একটু এক্সাম্পল দিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করি, যেমন ধরো আমরা যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের কথা যদি আমি তোমাকে বলি, একটু দেখো যে সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা? আমি 1s 2s দিয়ে না করে তোমার বোঝার সুবিধার্থে আমরা এরকম করছি। দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তো 11, এটা নিশ্চয়ই সবাই জানো। তাহলে আমরা এরকম যদি লিখি 2 8 1, ঠিক আছে? তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তাহলে তুমি এটা বলতেই পারো যে সোডিয়াম এর যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন এটা কত বলো তো? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা। ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমি যদি তোমাকে আরেকটা মৌলের কথা বলি, সাপোজ ম্যাগনেসিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, এটার ইলেকট্রন বিন্যাস করলে তুমি এরকম পাবে 2 8 2। তাহলে তুমি এই জায়গা থেকে এইটুকু নিশ্চিত হতে পারো যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত হবে বলো তো? 2। তাহলে আমরা এরকম লিখতে পারি, ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত বলো তো? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। আমরা জানি তোমরা এই বিষয়গুলো অনেকেই খুব ভালো করে পড়েছো। তারপরও যাদের একটু বেসিক দরকার আছে বা যাদের পড়া একদমই হয়নি, তারা এই ভিডিওটা দেখবে। আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। তাহলে আমরা এখানে কিন্তু যোজ্যতা ইলেকট্রন সংখ্যাটা পেয়ে গেছি, তাই না? এইখানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1, আর এইটার জন্য যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত বলো তো? 2। ঠিক আছে? এইটুকু তো ক্লিয়ার। ঠিক একই রকমভাবে আমরা এখানে কিছু এক্সাম্পল রেখেছি, একটু দেখো। যেমন ফসফরাস। আচ্ছা, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত তোমরা জানো তো, তাই না? একটা বিষয় একটু মনে রাখবে, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, সেই মৌলের ইলেকট্রন সংখ্যা তত, এবং তার কি বলে, পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও তত, তার প্রোটন সংখ্যাও তত। এই বিষয়গুলো একটু মনে রাখবে। তাহলে দেখো, ফসফরাস, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাই না? তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা এরকম লিখতে পারি 2 8, এবং কত লিখতে পারবো বলো তো? 5, তাই না? আবার ক্লোরিন,
এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে তুমি লিখতে পারবা 2, 8 এবং কত 7। এই যে ক্যালসিয়াম, এটার পারমাণবিক সংখ্যা 20, তুমি লিখতে পারবে 2, 8 এবং 2। তুমি যদি সেই আউফবাউ নীতি অনুযায়ী অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, হ্যাঁ, এই প্যাটার্নে ইলেকট্রন বিন্যাস করো, তাহলেও কিন্তু তুমি এই ইলেকট্রনগুলো পাবে। তোমার একদম বেসিকটা বোঝার সুবিধার্থে আমরা তোমাকে এইভাবে পড়িয়ে দিচ্ছি। একটু খেয়াল করো, 2, 8, আমাদের একটু এইখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 2, 8, 8 এবং কত 2। হ্যাঁ, এই যে কে এল এম এন, এই যে কক্ষপথ নাম্বার, এটা নিশ্চয়ই তোমরা চ্যাপ্টার 3 যখন পড়েছো সেখানে রাদারফোর্ড এবং বোরের মডেল পড়ার সময় এই বিষয়গুলো নিশ্চয়ই পরিষ্কারভাবে ধারণা পেয়েছো যে বিজ্ঞানী নিলস বোর কক্ষপথগুলোর, প্রধান কক্ষপথগুলোর আলাদা আলাদা কিছু নাম দিয়েছিলেন। সেই হিসাবে প্রথম কক্ষপথের নাম ছিল কে, তারপরেরটা এল, তারপরেরটা এম এবং এরপরেরটা হচ্ছে এন। ওকে, তাহলে একটু দেখো যে এই যে ফসফরাস, এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 5টা। তাহলে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে 5টি, তাই না? আবার দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 7টা, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন হবে কয়টা? 7টা। এই যে দেখো ক্যালসিয়াম, এর শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 2টা, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে কয়টা? 2টা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী যে টপিক, তার নাম হচ্ছে যোজনী এবং যোজ্যতা। যোজনীটা আসলে তোমাকে মনে রাখতে হবে। যোজনী মনে রাখার কিন্তু অনেক রকম ট্রিক্স আছে, তো তুমি যেভাবে আসলে মনে রাখতে চাও তুমি সেইভাবেই মনে রাখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, যোজনী মনে রাখার প্রথমটা কি জানো? প্রথম ট্রিক্সটা দেখো, আমরা একটা সংজ্ঞা লিখেছি যে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোনো পরমাণুর যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে। হ্যাঁ, এটা তোমার বইয়ের ভাষার সংজ্ঞা, যে যখন একটা মৌল আরেকটা মৌলের সঙ্গে যুক্ত হয় তখন তারা যেই অনুপরমাণুর মাধ্যমে যুক্ত হয় সেই সংখ্যাটাকে ওই মৌলের যোজনী বলা হয়। ফর এক্সাম্পল, সোডিয়াম এবং ক্লোরিন যদি তুমি চিন্তা করো, তাহলে সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় কত? 1। এই সংজ্ঞাটা দ্বারা আসলে এইটাই বোঝানো হয়েছে। কিন্তু যদি আরেকটু এক্সপ্লেন আমরা করতে চাই যে তুমি যোজনীটা আসলে কিভাবে মনে রাখতে পারো, এটা যদি আমি তোমাকে আরেকটু এক্সপ্লেন করতে চাই, তাহলে কি বলবো? যে কোনো ধাতব মৌলের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা এবং কোনো অধাতব মৌলের সবচেয়ে বাইরের স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা, এই যে সংখ্যাটা, এদেরকে বলা হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে আমি একটু লিখে দেই কি কথাটা বললাম। 1 নম্বরে বললাম যে কোনো ধাতব মৌলের কোনো ধাতব মৌলের কোনো ধাতব মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, তুমি এটাকে যোজনী বলতে পারো। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, তুমি এটাকেও যোজনী বলতে পারো। আবার যদি এই মৌলটা অধাতব হয়, তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো অধাতব মৌলের সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। এই জায়গায় কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ, বিজোড় ইলেকট্রন সংখ্যা, এটাকেও তুমি যোজনী বলতে পারো। তাহলে এই বিষয়টা তোমার একটু মনে রাখতে হবে। যদি অধাতব হয় তাহলে সেটাকে আমরা বিজোড় ইলেকট্রন সংখ্যা দিয়ে হিসেব করব। বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে ধাতব মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আর অধাতব মৌলের সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী। আমি এটা উদাহরণ দিয়ে তোমাকে পরিষ্কার করে দিব। 3 নম্বরে তুমি আরেকটা বিষয় মনে রাখতে পারো, যদি দেখো তো যেগুলা ধাতু, এদের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? ধাতুগুলোর শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 1টা, 2টা অথবা 3টা। যদি এইরকম ইলেকট্রন থাকে তাহলে এই যে ইলেকট্রনগুলো দেখতে পারতেছো, এইগুলাকে বলা হচ্ছে সেই ধাতুর জন্য যোজনী। বুঝছো? এই যে দেখো ধাতুর যোজনী। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ,
এটা হচ্ছে ধাতুর যোজনী। আবার দেখো 4 নাম্বার, যদি এটা অধাতু হয় তাহলে এর শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা জানো? ইলেকট্রন থাকবে 4টা, 5টা, 6টা এবং 7টা। যদি এরকম হয় তাহলে তুমি কি করবে? 8 থেকে বিয়োগ করতে হবে। 8 থেকে ইলেকট্রন সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, তাহলে তুমি সেই মৌলের যোজনী পাবে। 8 থেকে ইলেকট্রন সংখ্যাকে কি করতে হবে বলো তো? 8 থেকে ইলেকট্রন সংখ্যাকে বিয়োগ করতে হবে। 8 থেকে ইলেকট্রন সংখ্যাকে বিয়োগ করতে হবে। কেমন? যেমন ধরো ফসফরাস, হ্যাঁ, ফসফরাস এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাহলে এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা না? তাহলে এটা কি আসলে? যখন শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন হয়ে গেছে তখন আমরা তাকে কি বলবো আসলে? এটা ধাতু না অধাতু? এটা অবশ্যই অধাতু। তাইলে এই নিয়ম অনুযায়ী আমাকে কি করতে হবে? 8 থেকে 5 কি করতে হবে বলো তো? বিয়োগ করতে হবে। তাইলে ফসফরাসের প্রাথমিক যোজনী পাবো হচ্ছে আমরা 3। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছো? এভাবে করে তোমরা এই মৌলগুলোর যোজনী বের করতে পারো। ঠিক আছে, এভাবে করে তোমরা ওই মৌলের যোজনীটা নির্ণয় করতে পারবে। এইটুকু তোমরা মনে রাখবা বেসিক যোজনী বের করার জন্য। তবে যোজনী মনে রাখার জন্য তোমাকে প্রথম 20টা মৌলের যোজনী খুব চমৎকারভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, সেই 20টা মৌলের যোজনী তুমি কিভাবে মনে রাখবে তার জন্য দেখো একটা ট্রিক্স আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমরা এইখানে একটা টপিকের নাম দিই যে 20টি মৌলের যোজনী মনে রাখার উপায়। প্রথম 20টি মৌলের যোজনী মনে রাখার উপায় কেমন? এটা একটু তোমরা লিখে নেবে খাতায়। এটা তোমার সারা জীবন কাজে লাগবে। যাদের, আমি জানি তোমাদের অনেকের খুব একদম মুখস্থ, হ্যাঁ, আবার অনেকেই আসো যে কোনো রকম কোনো কিছু ছাড়াই মনে রাখতে পারো, কোনো প্রবলেম নাই। তবে যারা একেবারেই মনে রাখতে পারো না তাদের জন্য এই হিসাবটা তুমি একটু মনে রাখবে। দেখো আমাদের প্রথম মৌলটা কে বলো তো? হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন। আমরা যদি এটাও তোমার মনে না থাকে তুমি এরকমভাবে লেখো। দেখো হাই, 2 নাম্বার হচ্ছে হিসাব, হিসাব লইয়া, তারপরে 4 নাম্বার হচ্ছে বেশি, হাই হিসাব লইয়া বেশি, তারপরে হচ্ছে বাড়াবাড়ি, হাই হিসাব লইয়া বেশি বাড়াবাড়ি, তারপরে 6 নাম্বার হচ্ছে করে নাই, হাই হিসাব লইয়া বেশি বাড়াবাড়ি করে নাই। অথচ দেখো একটা ছন্দের মাধ্যমে আমরা পড়ার চেষ্টা করছি। অথচ ফান্টুকে নিয়ে, দেখছো ফান্টুকে, 10 নাম্বার হচ্ছে নিয়ে, ফান্টুকে নিয়ে, তারপরে হচ্ছে 11 নাম্বার নান্টু। এটা কিন্তু নান্টু ঘটক না, এটা হচ্ছে নান্টু মগা, তারপরে হচ্ছে আলী, নান্টু মগা আলী, তারপরে 14 নাম্বার শিক্ষা, হ্যাঁ, 14 নাম্বার হচ্ছে শিক্ষা, তারপরে 15 নাম্বার শিক্ষা পেয়ে, 16 নাম্বার সালাম, শিক্ষা পেয়ে সালাম, 17 নাম্বার করলো, শিক্ষা পেয়ে সালাম করলো, 18 নাম্বার হচ্ছে আরেকবার, শিক্ষা পেয়ে সালাম করলো আরেকবার, 19 নাম্বার হচ্ছে পটাশিয়াম, 19 নাম্বার হচ্ছে পটাশিয়াম এবং 20 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম। ওকে, এইটা একটু মনে রাখতে হবে। এটা তুমি চাইলে এইভাবে করে 20টা মৌলের নাম মনে রাখতে পারো। যাদের একেবারেই মৌলগুলোর নাম মনে থাকে না তাদের জন্য আমাদের এই ট্রিক্সটা দেওয়া। যারা একদমই মনে রাখতে পারো না তারা তোমরা এই 20টা মৌলের নাম দিয়ে তুমি সেটাকে মনে রাখতে পারবে ছন্দের মাধ্যমে। একটু শিখে নিও, তোমার কাজে লাগবে। কেমন? আচ্ছা, এবার দেখো আমরা যে 20টা মৌলের নাম লিখলাম, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পর্যায় সারণীর যে টেবিলটা আছে সেখানে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নামের কিছু মৌল আছে। হ্যাঁ, কারা আছে বলো তো? নিষ্ক্রিয় গ্যাস।
হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস কারা জানো? নিষ্ক্রিয় গ্যাস এরা মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং এদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী কত হয় জানো? নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী হয় হচ্ছে 0, কারণ এরা তো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারোর সঙ্গে যুক্তও হয় না, তাই সেই দিক থেকে চিন্তা করলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী হচ্ছে 0। এই যে আমরা লিখলাম 1 থেকে 20 পর্যন্ত, এইখানে কয়টা নিষ্ক্রিয় গ্যাস আছে জানো? এখানে নিষ্ক্রিয় গ্যাস আছে 3টা। একটা হইল 2 নাম্বার, একটা হইল 10 নাম্বার, আর একটা হচ্ছে 18 নাম্বার। ঠিক আছে, দেখো যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের যোজনী অবশ্যই 0, 2, তারপরে 10, তারপরে কত বলো তো? এই যে দেখো 0। বোঝা গেছে? নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী কত হবে? 0 হবে। এবার আসো প্রত্যেকটা শূন্যর নিচে আমরা 1 থেকে, আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, প্রত্যেকটা শূন্যর নিচে আমরা 1 থেকে 4 পর্যন্ত বসাই। দেখো 1, 2, 3 এবং 4। আমি শুধু শূন্যর নিচে 1 থেকে 4 পর্যন্ত বসাচ্ছি। 1 থেকে 4 পর্যন্ত, কেমন? যেমন 3 আর হচ্ছে কত? 4। আবার আসো 1, 2, শূন্যের নিচে বসানো শেষ। এবার প্রতিটা শূন্যের উপরে তুমি আবার রিপিট করো 1 থেকে 4 পর্যন্ত। তাহলে এখানে দেখো 1, এটা 2, আর এটা হচ্ছে 3। এই দেখো 4 বাই ডিফল্ট চলে আসছে। আবার 1, আবার 2, তারপরে দেখো আবার 3, তারপরে দেখো এই যে 1। এই যে নাম্বারগুলো লিখলাম না, এই নাম্বারগুলো হচ্ছে তোমার প্রথম 20টা মৌলের জন্য যোজনী। ঠিক আছে, এখন তুমি বলতে পারো স্যার এইটাও আমার কাছে কঠিন লাগতেছে, আমি আরও সহজ করে মনে রাখতে চাই। তার ব্যবস্থাও আছে। হ্যাঁ, তার ব্যবস্থা কি? যেমন ধরো আমি তোমাকে একটু এখানে একটা বক্স করে দেখাই। হ্যাঁ, যেমন ধরো তুমি হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা বের করতে চাও। হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এই যে আমাদের একটা সংখ্যা বলছিলাম 2, 10, 18, এই 3টা সংখ্যার মধ্যে 11 কার কাছাকাছি আছে বলো তো? খুব স্বাভাবিকভাবেই তুমি বলতে পারবা 11টা হচ্ছে এই যে 10-এর কাছাকাছি। তাহলে তুমি এবার 11 থেকে 10 বিয়োগ করো, কত আসবে? 1। দেখো সোডিয়ামের যোজনী কিন্তু 1। হ্যাঁ, এই যে দেখো, আমি একটু মৌলগুলার নাম লিখে দিলে মনে হয় তোমার জন্য আরেকটু সুবিধা হবে। তাহলে আমি একটু লিখে দিই মৌলগুলার নাম। হ্যাঁ, যেমন এই হাইতে হচ্ছে হাইড্রোজেন, এটাতে হচ্ছে হিলিয়াম, লোয়াতে হচ্ছে লিথিয়াম। ওকে, এটা হচ্ছে লিথিয়াম। হ্যাঁ, তারপরে এই যে বেশিতে হচ্ছে বেরিলিয়াম, এটাতে হচ্ছে বোরন, আমি পাশে লিখি তাহলে তোমার জন্য ভালো হবে। এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন, অথচতে অক্সিজেন। হ্যাঁ, তারপরে ফানটুতে হচ্ছে ফ্লোরিন, তারপরে নিতে হচ্ছে নিয়ন, তারপরে নানটুতে হচ্ছে সোডিয়াম, তারপরে মগাতে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে আলিতে হচ্ছে অ্যালুমিনিয়াম, শিক্ষাতে হচ্ছে সিলিকন। ওকে, ফসফরাস, পেয়েতে হচ্ছে ফসফরাস, সালামে হচ্ছে সালফার, করলোতে ক্লোরিন, আরেকবারে আর্গন। হ্যাঁ, আর পটাশিয়ামে হচ্ছে কে, কারণ পটাশিয়ামের নামটা হচ্ছে ক্যালিয়াম, সেখান থেকে এটার নামকরণ করা হয়। আর ক্যালসিয়াম, এটা হচ্ছে কত? Ca। তো এভাবে করে তোমরা 20টা মৌলের যোজনী এবং পারমাণবিক সংখ্যা খুব সহজেই মনে রাখতে পারবে। বুঝতে পেরেছো? খুব সহজেই মনে রাখতে পারবে এটা। আশা করি এটুকু তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমরা পরবর্তী টপিকে যাই। এবার দেখো আমাদের যে টপিকটা, এই টপিকটার নাম বলা আছে সুপ্ত যোজনী। হ্যাঁ, সুপ্ত যোজনী কী জিনিস? সুপ্ত যোজনী হচ্ছে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে, মাইন্ড ইট, এমন কিছু মৌল আছে যারা একাধিক যোজনী ধারণ করে। কেমন? এই একাধিক যোজনী কেন তাদের থাকে সেই ব্যাখ্যাটাও স্যার তোমাদেরকে আজকের লেকচারে দিব। আপাতত শুধু এইটুকু জানো যে বেশ কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী থাকে। যাদের একাধিক যোজনী থাকে। আচ্ছা, এই যে একাধিক যোজনী থাকে এদের জন্য এটা আমরা কি বের করি জানো? সুপ্ত যোজনী বের করে থাকি। হ্যাঁ, যেমন তুমি যদি একটু চিন্তা করে দেখো যে একাধিক যোজনী কার আছে? পরিবর্তনশীল যোজনী। একাধিক যোজনী যে কথা, পরিবর্তনশীল যোজনী এখানে একই কথা। বুঝছো? তাহলে একটু দেখো যে আয়রন, হ্যাঁ, Fe, আয়রনের যোজনী কয়টা?
আয়রনের যোজনী কয়টা? দেখো তো Fe, এইটার যোজনী দুইটা না, একটা হচ্ছে 2 আর 3, এইটুকু তো জানো নিশ্চয়ই। আচ্ছা, এখন সুপ্ত যোজনী, আমি একটা পার্থক্য এখানে লিখে দিয়েছি, খেয়াল করো যে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী। এখন স্যার সর্বোচ্চ যোজনী কোনটা, আমি একটু লিখে দিই। হ্যাঁ, সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী। তাহলে সর্বোচ্চ যোজনী কোনটা? তাহলে এটা হতেছে যদি যদি কোনো মৌলের যদি কোনো মৌলের যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে, একাধিক যোজনী থাকে, একাধিক যোজনী থাকে, তবে একাধিক যোজনী থাকে, তবে তাদের সর্বোচ্চ সংখ্যাটাকে, তাদের সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা, মানে যোজনীর যে সর্বোচ্চ সংখ্যা থাকবে সেই সর্বোচ্চ সংখ্যাকে, সর্বোচ্চ সংখ্যাটাকেই সর্বোচ্চ যোজনী বলা হয়, সর্বোচ্চ যোজনী বলা হয়। হ্যাঁ, এটা কেমন? যেমন ধরো আমি তোমাকে একটু আগে আয়রনের কথা বলেছিলাম। হ্যাঁ, আয়রন, ফেরাম, এই যে দেখো যোজনী কত, 2 এবং 3, তাহলে এই দুইটার মধ্যে সর্বোচ্চ নাম্বার কি, 3 না? তাহলে 3 হচ্ছে আয়রনের সর্বোচ্চ যোজনী। বুঝতে পেরেছ? এইবার তুমি এখানে আরেকটা শব্দ পাবা, সেই শব্দটার নাম হচ্ছে সক্রিয় যোজনী। এটাও আমি তোমাকে একটু লিখে দিচ্ছি, দেখো। হ্যাঁ, আরেকটা শব্দ পাবা, সেই শব্দের নাম হচ্ছে সক্রিয় যোজনী। এবার দেখো আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে তোমার জন্য পড়তে সুবিধা হবে। এবার দেখো সক্রিয় যোজনী, সক্রিয় যোজনীটা তুমি কিভাবে মনে রাখবা? সক্রিয় যোজনী, হ্যাঁ, সক্রিয় যোজনীটা তুমি কিভাবে মনে রাখবা? সক্রিয় যোজনী হলো যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে। যদি কোনো মৌলের, আবার কথা একটাই, যদি কোনো মৌলের, আচ্ছা এইভাবে না বলে আরেকটু সহজ করে বলি। হ্যাঁ, একাধিক যোজনীর মধ্যে, একাধিক একাধিক যোজনীর মধ্যে, একাধিক যোজনীর মধ্যে, একাধিক যোজনীর মধ্যে যেই যোজনীটা, যে যোজনীটি যৌগ তৈরিতে সরাসরি যুক্ত থাকে, যৌগ তৈরিতে, যৌগ তৈরিতে সরাসরি, যৌগ তৈরিতে সরাসরি যুক্ত থাকে। হ্যাঁ, যৌগ তৈরিতে সরাসরি যুক্ত থাকে, সেই সংখ্যাটাকে, সেই সংখ্যাটাকে, সেই সংখ্যাটাকে সক্রিয় যোজনী বলা হয়। সেই সংখ্যাটাকে কি বলা হয়? সেই সংখ্যাটাকে সক্রিয় যোজনী বলা হয়। একটু এক্সাম্পল দেই, এই জায়গাটায় আমি একটা বক্স করে দিই, তাহলে তোমার পড়তে সুবিধা হবে। যেমন ধরো আমরা দেখেছি, আমরা যদি একটা যৌগ লিখি, দেখো তো FeCl2, হ্যাঁ, তাহলে দেখো এখানে FeCl2 বলতে কি বোঝায়? এই যে 2, এটা কার যোজনী আছে বলো তো? আয়রনের। কারণ তোমরা জানো যে যৌগ তৈরি করার সময় কোনো মৌল তার যোজনী তার সঙ্গে না রেখে পাশের জনকে দিয়ে দেয়। তার জন্য এখানে এই 2টা হচ্ছে আয়রনের যোজনী। তাহলে দেখো আয়রনের 2টা যোজনীর মধ্যে এখানে একটা যোজনী অ্যাক্টিভ আছে না? তাহলে আমরা এইটাকে বলি হচ্ছে সক্রিয় যোজনী। বুঝছো? আমরা এটাকে বলি হচ্ছে সক্রিয় যোজনী। ইজ দ্যাট ক্লিয়ার? এবার যদি আমরা একটু উদাহরণ দেই, যেমন তোমাকে যদি আমি বলি যে FeCl2 এই যৌগের মধ্যে সুপ্ত যোজনীটা নির্ণয় করো। হ্যাঁ, সুপ্ত যোজনী নির্ণয় করো। তাহলে সুপ্ত যোজনীর সূত্র কি আমরা জানি? সূত্র জানি হচ্ছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস কি সক্রিয় যোজনী। এটা তো আমরা জানি, তাই না? সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তো এখানে সর্বোচ্চ কত স্যার? সর্বোচ্চটা আমরা জানি যে আয়রনের সর্বোচ্চটা হচ্ছে 3
আর একটু আগে আমরা দেখলাম সক্রিয় আছে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 1, এবং এটাই হচ্ছে সুপ্ত যোজনী। বুঝছো ব্যাপারটা? এটা কার সুপ্ত যোজনী? আয়রনের। আমার মনে হয় সুপ্ত যোজনীর যে কনসেপ্টটা এটা তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো। ক্লিয়ার না ব্যাপারটা? এইটা হইতেছে তোমার সুপ্ত যোজনীর কনসেপ্ট। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে কি আছে? যৌগমূলক। যৌগমূলক পরের স্লাইডে আছে। যৌগমূলক কাকে বলে? আমরা এখানে দেখো লিখছি একাধিক মৌলের কতিপয় পরমাণু। হ্যাঁ, এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন। হ্যাঁ, আয়ন মানে কি? আয়ন মানে হইতেছে চার্জ। পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি মৌলের ন্যায় আচরণ করে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট লাইন। একটি মৌলের ন্যায় আচরণ করে। ব্যাপারটা কীরকম দেখো, তোমরা অ্যামোনিয়ার নাম শুনছো না? হ্যাঁ, অ্যামোনিয়ার নাম শুনছো তো? অ্যামোনিয়াম। এই যে আমরা এখানে লিখছি অ্যামোনিয়াম, এটার সংকেতটা কি জানো? সংকেতটা হচ্ছে, অ্যামোনিয়ামের সংকেতটা হচ্ছে, এখানে কি কালার দিয়ে লিখলে ভালো হবে? কালো দিয়ে লিখি। হ্যাঁ, অ্যামোনিয়ামের সংকেতটা হচ্ছে NH4। এইখান থেকে দেখো এই যে NH4, এটার মধ্যে কিন্তু একটা প্লাস আছে। হ্যাঁ, এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা মৌল কিন্তু এখানে যুক্ত আছে। দুইটা মৌল যুক্ত থাকলেও এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটা মৌলের মতো আচরণ করে। হ্যাঁ, একটা মৌলের মতো আচরণ করে। কীরকম দেখো, তুমি অ্যামোনিয়াম ক্লোরাইডের নাম শুনছো নিশ্চয়ই। অ্যামোনিয়াম ক্লোরাইডের, হ্যাঁ এই দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ NH4Cl, এটার নাম কি জানো তো? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কি বলো তো? অ্যামোনিয়াম ক্লোরাইড। এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এই যে ক্লোরাইড, এই যে ক্লোরিন আয়ন, এই ক্লোরিনের সঙ্গে শুধু এই অ্যামোনিয়াম যুক্ত হয়েছে না? ব্যাপারটা কিন্তু এরকম না যে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন আলাদা আলাদাভাবে ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে। এই অ্যামোনিয়াম সম্পূর্ণটাই হচ্ছে একটা মৌলের মতো আচরণ করতেছে করে। এই অ্যামোনিয়াম ক্লোরাইড, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটা যৌগের সংকেত। হ্যাঁ, এইটুকু তো তোমরা নিশ্চয়ই জানো যে এটা পুরাটা হইতেছে একটা যৌগ। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এটা একটু স্পষ্ট করে লিখে দেই। এই যে দেখো, তাহলে এইটা সম্পূর্ণটা হইলো কি বলতো? একটা যৌগ। হ্যাঁ, মনে থাকবে না? তাহলে এই যে দেখো, এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। কার্বনেট, হ্যাঁ, কার্বনেটের সংকেত কি জানো? কার্বনেটের সংকেত হইলো CO3 2-। ওকে, তারপরে দেখো হাইড্রোজেন কার্বনেট, এটার সংকেত কি? HCO3-। তারপর আসো সালফেটের সংকেত কি জানো? হ্যাঁ, সালফেটের সংকেত হলো SO4 2-। এইগুলো একটু মনে রাখতে হবে স্যার, SO4 2-। তারপরে কি আছে? হাইড্রোজেন সালফেট। হ্যাঁ, হাইড্রোজেন সালফেটের সংকেতটা কি হবে? HSO4-। HSO4-। এরপর আসো সালফাইড। হ্যাঁ, সালফাইড হইল কত? SO3, এটাও 2-। তোমার একটা জিনিস মনে রাখতে যদি কষ্ট হয় যে স্যার সালফেট আর সালফাইড মনে থাকে না। সালফাইড লাস্টে কয়টা অক্ষর আছে? ফয়কার ফা রসইটো ফাইট, 3টা অক্ষর আছে। তার মানে এখানে 3 থাকবে অক্সিজেনের সাথে, বোঝা গেছে? আর বাকি যার একটা আছে ওইটা হচ্ছে 2। আরেকটা হচ্ছে কি? ফসফেটের কি বলতো? PO4 3-। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, যৌগমূলকের বেলায় তাদের যে চার্জ থাকে, হ্যাঁ, যৌগমূলকের যে চার্জ সংখ্যা, এটা একটু আমি এখানে লিখে দিই। যৌগমূলকের যে চার্জ সংখ্যা, এই চার্জ সংখ্যাই তাদের যোজনী। হ্যাঁ, এটা একটু মনে রাখবা যে যৌগমূলকের চার্জ সংখ্যা তাদের যোজনী নির্দেশ করে। তাদের কি নির্দেশ করে? তাদের যোজনী নির্দেশ করে। এইটুকু নিশ্চয়ই তোমার মনে থাকবে। ওকে, এই যে যৌগমূলকের চার্জ সংখ্যা তাদের যোজনী নির্দেশ করে। হ্যাঁ, তাহলে চার্জ সংখ্যাই আমি একটু লিখে দিই, চার্জ সংখ্যাই তাদের যোজনী। তাহলে দেখো এই যে এখানে আধান কত আছে? হ্যাঁ, এখানে আধান আছে
+1, আধান কত আছে? এখানে আধান আছে +1, এখানে কত আছে বলো তো? পরেরটায় আছে -2, তারপরেরটায় কি আছে? শুধু মাইনাস, তার মানে -1, তারপরেরটা এটাও -2, তারপরেরটা -1, তারপরেরটা -2, এটা হচ্ছে -3। আমরা বলছিলাম যে চার্জ সংখ্যাটাই তাদের যোজনী নির্দেশ করে। বুঝছো? তাহলে দেখো এই যে অ্যামোনিয়ামের যোজনী চার্জ আছে 1, তাহলে যোজনী হচ্ছে 1, পরেরটার চার্জ 2, যোজনী হচ্ছে 2, তারপরেরটার যোজনী 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা 1, তারপরেরটা 2 এবং এরপরেরটা 3। কেন 3? কারণ তার আধান সংখ্যা আছে 3টা। আমার মনে হয় তোমরা এই বিষয়টাও খুব চমৎকারভাবে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝে না থাকো তাহলে সেটা কমেন্টে একটু লিখে দিও, আমি তোমাদেরকে সেইখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এবার আসো। এবার বলতেছে রাসায়নিক সংকেত। হ্যাঁ, রাসায়নিক সংকেত, এটা একটু দেখো। যেহেতু তোমাদের এটা রিভিশন ক্লাস এবং ওয়ান শট ক্লাস, তার জন্য আমরা একটু দ্রুতই পড়াচ্ছি, একটু দ্রুতই লেকচারটা দিচ্ছি। যদি তোমার বুঝতে কষ্ট হয়, তুমি ওই একটা টপিক, যেই টপিকটা তোমার বুঝতে কষ্ট হবে, ভিডিওটা পজ করে আর একটু ব্যাকে যাও, ওই টপিকটা আবার দেখে আসো, খাতা নিয়ে লিখো এবং তুমি প্র্যাকটিস করে তারপরে আগাও। হ্যাঁ, শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না, লেকচারটা দেখার সময় খাতা কলম নিয়ে বসতে হবে। যেই টপিকটা পড়াইলাম তুমি যেটা বুঝছো সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে। যদি লিখতে পারো, বুঝতে পারো, তাইলেই তুমি সাকসেসফুল। ওকে, এবার দেখো রাসায়নিক সংকেত। মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের যোজনী সংখ্যার মাধ্যমে কোনো যৌগের অণুকে প্রকাশ করাই উক্ত যৌগের রাসায়নিক সংকেত বলে। রাসায়নিক সংকেত বলে। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে না? তাহলে দেখো রাসায়নিক সংকেত কি বলছে। প্রতীক বা সংকেত, যেমন ধরো হাইড্রোজেনের প্রতীক কি তোমরা জানো না? হ্যাঁ, যেমন ধরো হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, এইটা হইল প্রতীক, রাইট? এটা হইল প্রতীক। হ্যাঁ, আবার তুমি যদি এখন এইখানে লেখো H2, তাহলে এইটা হয়ে গেল সংকেত, এইটা হয়ে গেল সংকেত। বুঝছো? হাইড্রোজেনের সংকেত। তাহলে তুমি কিভাবে মনে রাখতে পারবা? তুমি কিভাবে মনে রাখতে পারবা? তোমার মনে রাখার জন্য আমি আরেকটু সহজ করে দিই। এটা হচ্ছে সংকেত। হ্যাঁ, সংকেত। আমি তোমাকে একটু এখানে সহজ করে বলি, তুমি কিভাবে মনে রাখতে পারবা। তাহলে তুমি এই পয়েন্টটা এমনি মনে রাখবা যে প্রতীকের সাথে কোনো মৌলের, হ্যাঁ, মৌলের প্রতীকের সাথে, মৌলের প্রতীকের সাথে, প্রতীকের সাথে যদি যদি অণু বা পরমাণু, অণু বা পরমাণু বা উভয়ই যুক্ত থাকে, উভয়ই যুক্ত থাকে, উভয়ই যুক্ত থাকে, হ্যাঁ, তখন তাকে কি বলে? তখন তাকে সংকেত বলে। এটা তুমি তোমার মতো করে শর্ট করে মনে রাখতে পারো। এটা কোনো বইয়ের ভাষায় না, কোনো কিছু না, এটা জাস্ট আমাদের মতো বোঝার সুবিধার্থে। হ্যাঁ, অনুপরণ যদি থাকে তখন তাকে সংকেত বলে। এই যে এইটা মনে রাখবা, যুক্ত থাকে তখন তাকে সংকেত বলে। এই যে এইটুকু কিওয়ার্ড, এটা তুমি মনে রাখবা। বুঝছো? যেমন ধরো আমি যদি তোমাকে আরও কিছু এক্সাম্পল দিই, যেমন ধরো অক্সিজেন, এটা হলো একটা প্রতীক। এটা কি? এটা হইলো অক্সিজেনের মৌলের প্রতীক, বাট আমি O2 লিখতে পারি। এটা কি? এটা হইলো সংকেত। হ্যাঁ, সংকেত। বাট আমি যদি আবার এখানে O3 লিখি, এটাও কিন্তু একটা সংকেত। এটা কিসের সংকেত? এটা হইলো ওজনের সংকেত। বুঝছো? তাহলে এই যে দেখো প্রতীক এবং সংকেতের ব্যাপারটা তুমি ক্লিয়ার হয়েছো। হ্যাঁ, এটা ছিল মৌলের সংকেত। এবার আসো যৌগের সংকেত। যৌগের সংকেত আমরা কেমনে লিখবো? যৌগের সংকেত লেখার জন্য যোজনী শিফট করতে হয়। তুমি এইভাবে মনে রাখবা একটা নিয়ম। প্রথম নিয়মটা কি বলো তো? যোজনী শিফট করতে হবে, যোজনী শিফট করতে হবে। শিফট করা বলতে কি বোঝায়? শিফট করা বলতে বোঝায় যে যেই মৌলের যোজনী তার সঙ্গে রাখা যাবে না। যেমন ধরো আমি তোমাকে লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন লিখলাম। এখন বলো তো আমাকে ম্যাগনেসিয়াম যোজনী কত? 2,
আর ক্লোরিনের কত 1, তাহলে এই 2 চলে যাবে এইখানে আর 1 চলে আসবে এইখানে। 1 কি লেখার দরকার আছে? দরকার নাই। তাহলে এই যৌগটা কি হবে? এই যৌগটা হবে MgCl2, যার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বোঝা গেছে? তাহলে এইভাবে করে আমরা রাসায়নিক সংকেত লিখতে পারি যৌগের। তাহলে যৌগের রাসায়নিক সংকেত লেখার তো আরেকটা নিয়ম আছে। হ্যাঁ, সেটা কি? যোজনী যে তুমি শিফট করলা, এইভাবে মনে রাখবা, যোজনী শিফট করার সময়, যোজনী শিফট করার সময়, যোজনী শিফট করার সময় যদি যদি পরমাণুগুলোকে, যদি পরমাণুগুলো কোনো সংখ্যা দ্বারা, কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। বিভাজ্য হওয়া মানে কি বলতো? ভাগ করা যায়। কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে, সেই সংখ্যা দিয়ে ভাগ করে, সেই সংখ্যা দিয়ে ভাগ করে মূল সংকেত লিখতে হবে। মূল সংকেত লিখতে হবে। মূল সংকেত লিখতে হবে। হ্যাঁ, কেমন সেটা? যেমন ধরো আমি তোমাকে যদি বলি, এই যে দেখো Mg আর হচ্ছে O। হ্যাঁ, এখন ম্যাগনেসিয়াম যোজনী কত? 2, অক্সিজেনের 2। তাহলে তুমি এই 2টারে কই দিবা? হ্যাঁ, এই 2রে দিবা এইখানে, এই 2রে দিবা এইখানে, তাই তো? শিফট করবা তো। এখন দেখো এটা কি 2 দিয়ে ভাগ করা যায় না? তাহলে এই যৌগটা হবে শুধুমাত্র MgO। এই যে বিভাজ্য বা ভাগ হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল তোমাকে দেই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন ধরো কি বলা যায় বলো তো? ওকে, যেমন ধরো এই দেখো, যেমন ধরো MgO তো লিখলাম একটা। তাহলে ধরো ম্যাগনেসিয়াম আর, আচ্ছা ম্যাগনেসিয়াম না নাও, তুমি এরকম নাও। ম্যাগনেসিয়াম না নিয়ে তুমি এখানে লিখো যেমন ধরো তুমি এখানে কি লেখা যায়, একাধিক যোজনী আছে এরকম সালফেটের। ফর এক্সাম্পল এই যে দেখো এরকম ভাগ করে ফেলছি আমরা। এটা এরকম হইতে পারে, যেমন ধরো ম্যাগনেসিয়াম আছে আর আছে ধরো ফসফেট PO4। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের কত? 2, ফসফেটের কত? 3। তাহলে এই 3 চলে আসবে এখানে আর এই 2 চলে যাবে এখানে। এই যৌগের নাম কি হবে? Mg3PO4, তারপরে হবে কত? হোল 2। বোঝা গেছে না? বোঝো নাই? এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। যদি ভাগ করা যায় তবে অবশ্যই তাকে ভাগ করে দিতে হবে। আর ভাগ করা না গেলে তো কোনো প্যারা নাই, কোনো চাপ নাই, একদম রিল্যাক্স। ভাগ করা না গেলে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ জিন্দিগি না মিলেগি দুবারা। কাজেই আরে এই বোর্ডও দেখি আমার সাথে ঝামেলা শুরু করে দিচ্ছে। এই যে, ঠিক আছে? তাহলে এইভাবে করে তুমি রাসায়নিক সংকেতটাও লিখতে পারো। রাসায়নিক সংকেত তুমি মনে রাখতে পারবে এভাবে করেও। আচ্ছা, যেমন ধরো তুমি আরেকটা যৌগের নাম যদি আমরা তোমাকে দেখাই, যেমন ধরো এই যে SiO, সিলিকন আর অক্সিজেন। হ্যাঁ, সিলিকন আর অক্সিজেন। সিলিকনের যোজনী কত পড়ছিলাম আমরা? 4 পড়ছিলাম, মনে আছে? অক্সিজেনের কত? 2। তাহলে এই 2 চলে আসবে এইখানে, এই 4 চলে যাবে এখানে। তাহলে দেখো তো 2কে এই 2টার এই 2 দিয়ে ভাগ করা যায় না? তাহলে আমরা এটাকে লিখবো SiO2। বুঝছো? এই এক্সাম্পলটা হলো তোমার ওই যে ভাগ করার জন্য। এটা একটু মনে রাখবা, কেমন? এটা মনে রাখাটা জরুরি।
নাহলে তুমি কিন্তু ভুল করবা। এই যে দেখো রাসায়নিক সংকেত লেখার নিয়ম মৌল এবং যৌগের জন্য আমরা পড়েছি। আশা করি এই রাসায়নিক সংকেত লেখার নিয়ম নিয়ে তোমার কোনো সমস্যা আর হবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হতেছে কি আণবিক সংকেত। হ্যাঁ, আণবিক সংকেতটা কি? আণবিক সংকেত দেখো, একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং সেই মৌলের যতটি পরমাণু থাকে সেই সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। এক কথায় এই যে রাসায়নিক সংকেত লিখছি না আমরা যৌগের, এটারই আণবিক সংকেত বলে। হ্যাঁ, তাহলে তুমি এটা মনে রাখতে পারো যে আণবিক সংকেত লেখার জন্য, আণবিক সংকেত তুমি মনে রাখতে পারো যে আণবিক সংকেত লেখার জন্য, আণবিক সংকেত লেখার জন্য তোমার প্রয়োজন হবে ওই মৌলের প্রতীক আর প্রয়োজন হবে অণু, পরমাণু। হ্যাঁ, অণু আর পরমাণু, এই ধরনের বিষয়গুলো তোমার প্রয়োজন হবে। হ্যাঁ, যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে CH4, হ্যাঁ, এটা মিথেনের আণবিক সংকেত। কার আণবিক সংকেত? মিথেনের আণবিক সংকেত। এটা হলো মিথেনের আণবিক সংকেত। বুঝছো? তাহলে দেখো একই রকম যেরকমটা বলছি একটু আগে। তারপরে আসো H2O। হ্যাঁ, এটা হইতেছে পানির আণবিক সংকেত, পানির আণবিক সংকেত। বুঝছো? এরকম করে তুমি যতগুলা লিখবা সবগুলাই তোমার এই আণবিক সংকেতটা আসবে। বুঝছো? অর্থাৎ তুমি যদি কোনো মৌলকে সেটা দিয়ে লেখো সেটা হবে তার আণবিক সংকেত। তারপরে ধরো তোমাকে একটা যৌগের নাম যদি বলা হয় C3H8, C3H8, এটার নাম কি জানো? এটা হলো প্রোপেন। হ্যাঁ, এটা হলো প্রোপেনের আণবিক সংকেত, প্রোপেনের আণবিক সংকেত। ঠিক আছে, একটু খেয়াল রাখো উদাহরণগুলো কেন লিখলাম, কারণ তুমি যখন একটু পরে তোমাকে গাঠনিক সংকেত পড়াবো তখন তুমি এটা আরও ভালো করে বুঝতে পারবা। তাহলে আণবিক সংকেতে আমরা কি করছিলাম? আণবিক সংকেতে আমরা শুধু ওই মৌলের প্রতীক আর অনুপরমাণু দিয়ে লিখছিলাম, তাই না? আর গাঠনিক সংকেতে আমরা কি করব? এইটাকে দেখাবো যে একটা মৌল আরেকটা মৌলের সঙ্গে কিভাবে যুক্ত থাকে এবং তাদের স্ট্রাকচারটা কীরকম হয়। আমি তোমাদেরকে একটু আগে যেই 3টা এক্সাম্পল লিখেছি সেই 3টা এক্সাম্পল দিয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো, হ্যাঁ, সেই 3টা এক্সাম্পল দিয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে। আমি 3টা ঘর করে দিলাম। তাহলে আমাদের প্রথমে কে ছিল? আমাদের প্রথমে ছিল হচ্ছে মিথেন। হ্যাঁ, মিথেন। এই মিথেনের সংকেত কি ছিল? আণবিক সংকেত ছিল CH4। তাহলে এইটা আমরা পাইছিলাম আণবিক সংকেত, রাইট? এটা পাইছিলাম আণবিক সংকেত। হ্যাঁ, আণবিক সংকেত। আচ্ছা, এবার যদি এটার গাঠনিক সংকেত লিখতে হয় তাহলে আমরা কি করব? এটাকে দেখাবো যে এটা কিভাবে আসলে আরেকটার সঙ্গে যুক্ত থাকে সেটা দেখানোটাই হচ্ছে আমার আণবিক সংকেতের কাজ। যেমন ধরো এই যে C, এইটা হাইড্রোজেন 4টার সঙ্গে এইভাবে যুক্ত থাকে, এইটা হইতেছে গাঠনিক সংকেত। বুঝছো? আর এই যে C আছে না মাঝখানে C দেখতে পাচ্ছ, এই Cটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। হ্যাঁ, এই Cটাকে কি বলা হয়? কেন্দ্রীয় পরমাণু। অর্থাৎ এই কেন্দ্রীয় পরমাণুর সাথে বাকি মৌলগুলা যুক্ত আছে। বুঝছো? এই C হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এবার তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দিই, আমরা একটু আগে বলছিলাম আরেকটা কার কথা, সেটা হলো প্রোপেন। হ্যাঁ, প্রোপেনের আণবিক সংকেত কি পড়ছিলাম? C3H কত? 8। এটা কি ছিল? এটা ছিল প্রোপেনের আণবিক সংকেত। এটা তোমরা নিশ্চয়ই একটু আগেই দেখছো, মনেও আছে। তাহলে প্রোপেনের গাঠনিক সংকেতটা কি হবে? প্রোপেনের গাঠনিক সংকেতটা কি হবে? প্রোপেনের গাঠনিক সংকেতটা হবে এইরকম। প্রোপেনের গাঠনিক সংকেতটা হবে এই যে দেখো, গাঠনিক সংকেতটা হবে C3, 1 2 3। এই দেখো এর সঙ্গে 8টা হাইড্রোজেন। তাহলে তুমি মনে রাখতে পারো যে আণবিক সংকেত লেখার জন্য আমাদের দরকার হচ্ছে মৌলের প্রতীক আর তার যোজনী, কিন্তু গাঠনিক সংকেত লেখার জন্য হাত পায়ের প্রয়োজন আছে। হাত পাগুলা কারা? হাত পাগুলা একটা মৌল আর একটা মৌলের সাথে কিভাবে কয়টা পরমাণু
শেয়ার করে বা ত্যাগ করে বা গ্রহণ করে যৌগ তৈরি করে, সেই প্রক্রিয়াটা দেখানোটাই হচ্ছে আরেকটা সংকেত, তার নাম গাঠনিক সংকেত। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ছিলাম তার নাম হচ্ছে কি বলতো? পানি। পানি, পানির আণবিক সংকেত কি ছিল? H2O, তাই তো? তাহলে পানির গাঠনিক সংকেতটা কেমন জানো? পানির গাঠনিক সংকেতটা হচ্ছে এই যে এইরকম। পানির গাঠনিক সংকেতটা হচ্ছে এই যে এরকম। কীরকম? এই যে দেখো, প্রথমে অক্সিজেন, তার পাশে দুইটা হাইড্রোজেন, হ্যাঁ, এই যে এরকম। এটা হচ্ছে পানির গাঠনিক সংকেত। আমার মনে হয় আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার আসো অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম তোমরা খুব ভালো করে জানো যে প্রতিটা মৌল আসলে নিষ্ক্রিয় হতে চায়। প্রতিটা মৌলের মূল টার্গেট কি বলতো? নিষ্ক্রিয় হতে চাওয়া। প্রতিটা মৌলের কাজ হইল নিষ্ক্রিয় হতে চাওয়া। সেটা কীরকমভাবে? যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে আজকে তোমার পড়াশোনা করার দরকার নাই, তুমি ঘুমাবা, তুমি খাবা, তুমি মুভি দেখবা, হ্যাঁ, তুমি চিল করবা, নাচবা, গাইবা, সব কিছু করবা, তুমি দেখবা যে এসএসসি পরীক্ষার পরে বোর্ডে ফার্স্ট হয়ে গেছো, হ্যাঁ, একটা ম্যাজিক ঘটে গেল। এইটা যদি তোমারে বলা হয়, তুমি তো জীবনেও পড়াশোনা করবা না, করবা, দরকার নাই। ঠিক একই রকম নিষ্ক্রিয় গ্যাসের মতো সবাই হইতে চায়। কারণ কি? নিষ্ক্রিয় গ্যাস কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। ঠিক আছে? তো নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটা শর্ত হইতেছে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকা। তাহলে একটু দেখো, নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য সংজ্ঞাটা তোমরা উপর থেকে পড়ে নিবা, হ্যাঁ। নিষ্ক্রিয় গ্যাস হওয়ার দুইটা শর্তের মধ্যে একটা শর্ত হইল শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা? শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকা। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা? 8টা ইলেকট্রন থাকা। যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং এই 8টা ইলেকট্রন থাকার কারণে যদি সে নিষ্ক্রিয় হয়, তাহলে এই যে নিয়মটা, এই নিয়মটার নাম হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক, অষ্টক শব্দের অর্থ হচ্ছে 8। অষ্টক শব্দের অর্থ হচ্ছে কত? 8। মনে থাকবে? মনে থাকা উচিত। এবার আসো দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়ম সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? হ্যাঁ, তোমরা কি মনে করো যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে তাইলেই কি শুধু দুইয়ের নিয়ম হয়? না, কিন্তু যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, এটাকে তো দুইয়ের নিয়ম বলেই, কিন্তু আরেকটু এক্সেপশন আছে। সেটা কি? যেমন ধরো এই যে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকে, তাহলে সেটাও কিন্তু দুইয়ের নিয়ম মেনেই চলে। হ্যাঁ, তাহলে তার শেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকলেও সেটা দুইয়ের নিয়মই মানে। হ্যাঁ, ফর এক্সাম্পল, যেমন ধরো তোমাকে যদি এরকম বলা হয় যে এক্স একটা মৌল, হ্যাঁ, যে এক্স একটা মৌল, এই মৌলের শেষ কক্ষপথে, হ্যাঁ, এই মৌলের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। 4টি ইলেকট্রন আছে। হ্যাঁ, এটা কিন্তু 4। হ্যাঁ, আমি তাহলে বোঝার সুবিধার্থে এক কাজ করি, এটাকে আমি একটু এইভাবে লিখি, ইংলিশে লিখি যে 4টি কি আছে? ইলেকট্রন আছে। ওকে, এখন এই যে 4টা ইলেকট্রন থাকলো, এই যে 4টা ইলেকট্রন, তার মানে কি এখানে কয় জোড়া ইলেকট্রন? 2 জোড়া ইলেকট্রন। এখন 4টা ইলেকট্রন থাকলে কি সে অষ্টক নিয়ম মেনে চললো? মানলো না। তাহলে এখানে 2-এর নিয়ম মেনে চললো। তো কিন্তু সে কিন্তু নিষ্ক্রিয় না, বুঝছো? সে কিন্তু নিষ্ক্রিয় না। তুমি 2-এর নিয়ম বলতে পারো, ঠিক আছে, বাট সে নিষ্ক্রিয় নয়। নিষ্ক্রিয় হইতে হলে তাকে দুইটা ইলেকট্রন রাখতে হবে অথবা 8টা ইলেকট্রন। কেন বলো তো 2টা ইলেকট্রন কেন বলছি? কারণ 2টা ইলেকট্রনের জন্য একে আছে হিলিয়াম। হিলিয়ামের তো কক্ষপথ একটাই, এর কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাইলে শুধুমাত্র 2টা ইলেকট্রন থাকলে সে নিষ্ক্রিয় হবে, বাট একাধিক জোড়া ইলেকট্রন থাকলে 2-এর নিয়ম মেনে চলবে, বাট নিষ্ক্রিয় হচ্ছে না। বুঝতে পেরেছ? কারণ 4 দিয়ে তো কোনো লাস্ট কক্ষপথে 6টা মোট ইলেকট্রন সংখ্যা হইলে নিষ্ক্রিয় তো গ্যাসের কোনো পারমাণবিক সংখ্যা এরকম নাই, তাহলে নিষ্ক্রিয় সে হচ্ছে না। ঠিক আছে, এরপরে আসো ক্যাটায়ন এবং অ্যানায়ন। হ্যাঁ, ক্যাটায়ন মানে কি তোমরা জানো
যে কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক অবস্থা প্রাপ্ত হইলে মৌলের সেই অবস্থাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। আর যদি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয় তখন তাকে বলি হচ্ছে আমরা অ্যানায়ন, তাই না? কিন্তু এটা কিভাবে হয় দেখো, ক্যাটায়ন মানে এখানে সংজ্ঞায় বলা আছে যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। তাহলে ধনাত্মক চার্জযুক্ত পরমাণু কিভাবে আসে? যেমন ধরো সোডিয়াম, যেমন ধরো সোডিয়াম 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 কি করে? সোডিয়াম কি করে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? সোডিয়াম প্লাস হয়। আবার ম্যাগনেসিয়াম, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? ম্যাগনেসিয়াম 2 প্লাস হয় না? আবার অ্যালুমিনিয়াম সে কি করে? তিনটা ইলেকট্রন ত্যাগ করে Al3 মাইনাস হয় না? হ্যাঁ, এই যে ত্যাগ করে Al3 প্লাস হয়। এই যে কেমনে হয় এইটা কিন্তু একটু ভাবনার বিষয় যে স্যার ত্যাগ করলেই কেন প্লাস হয়ে গেল? হ্যাঁ, এইটা একটু বুঝতে হবে, ত্যাগ করলেই কেন প্লাস হয়ে গেল, কেন ত্যাগ করলে মাইনাস হতে পারে না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে দেখো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা ছিল? সোডিয়ামের ইলেকট্রন ছিল 11টা। আমরা একটু আগে বলছি ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কি সমান? প্রোটন কয়টা আছে? 11টা। তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়ামের ইলেকট্রন কয়টা হবে? 10টা। প্রোটন কয়টা হবে? 11টা। তাহলে স্যার এখন এখানে কে বেশি, ইলেকট্রন বেশি নাকি প্রোটন বেশি? ইলেকট্রন বেশি নাকি প্রোটন বেশি? প্রোটন বেশি। কয়টা বেশি? একটা বেশি। তার জন্য প্রোটনের চার্জ কীরকম? প্লাস, এই জন্য এখানে একটা প্লাস। বুঝছো? হ্যাঁ, বোঝা উচিত। এরপরে ম্যাগনেসিয়ামে আসো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হইল 12টা। ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা? প্রোটনও হইল 12টা। সে কি করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে তার ইলেকট্রন 10টা, প্রোটন 12টা। প্রোটন কয়টা বেশি? দুইটা বেশি, তার জন্য 2 প্লাস। হ্যাঁ, একই রকমভাবে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কয়টা? 13টা। অ্যালুমিনিয়ামের প্রোটন কয়টা? 13টা। সে কি করে? তিনটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে তার এখন প্রোটন কয়টা? 13টা। কয়টা বেশি? তিনটা বেশি। যেহেতু প্রোটন, তার চার্জ কীরকম? প্লাস, আর এই জন্য এখানে 3 প্লাস। আমার মনে হয় এই কনসেপ্টগুলো তোমরা খুব চমৎকারভাবে এখন বুঝতে পেরেছো। তো ঋণাত্মকের বেলায় কি হয়? ঋণাত্মকের বেলায় একই ঘটনা ঘটে। যেমন ক্লোরিন কি করে? ক্লোরিন কি করে? ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হয়? Cl মাইনাস। তাহলে দেখো তো ক্লোরিনের ইলেকট্রন কয়টা ছিল? 17টা। ক্লোরিনের প্রোটন কয়টা? 17টা। সে কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে তার এখন ইলেকট্রন কয়টা? 18টা। প্রোটন বেশি না ইলেকট্রন বেশি? হ্যাঁ, প্রোটন বেশি না ইলেকট্রন বেশি? ইলেকট্রন বেশি। কয়টা বেশি? একটা বেশি, তার জন্য এখানে একটা মাইনাস। অক্সিজেনে আসো। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাই না? তাহলে সে কি করে? লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2 আর 6। তাহলে অক্সিজেন কি করে? দুইটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? O2 মাইনাস। কেন? অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। অক্সিজেনের প্রোটন কয়টা? 8টা। সে কি করে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে তার ইলেকট্রন কয়টা হলো? 10টা। প্রোটন কয়টা? 8টা। ইলেকট্রন কয়টা বেশি? ইলেকট্রন দুইটা বেশি, তার জন্য এখানে 2 মাইনাস, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার হওয়া উচিত। এরপরে আমরা যে বিষয়টা পড়ব সেটা 3টা বিষয়। 1 নাম্বার আয়নিক বন্ধন, 2 নাম্বার সমযোজী বন্ধন, 3 নাম্বার কি? ধাতব বন্ধন। হ্যাঁ, এটা একটু দেখো। আয়নিক বন্ধন গঠনের ধাপসমূহ, কিছু ধাপ আছে। ধাপগুলা তোমারে মনে রাখতে হবে। আমি একটু তোমারে দেখাই, তুমি কেমনে মনে রাখবা। হ্যাঁ, আমি একটু ভাগ করে দেই, তোমারে আমি এই 5টাতে চিত্র দিয়ে পড়াইতে পারি। 1 নাম্বারে কি আছে? 1 নাম্বারে হইল, প্রথম ধাপটাই হইল তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি করতে হবে? তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস কেন করতে হবে? ইলেকট্রন বিন্যাস না করলে তুমি বুঝবা কেমনে যে এটা কি ধরনের বন্ধন তৈরি করবে? হ্যাঁ, আয়নিক বন্ধন তৈরি করে কারা? এইটা আগে তোমাকে আরেকটু বুঝতে হবে। আয়নিক বন্ধন তৈরি করে হচ্ছে ধাতু আর অধাতু মিলে। কারা বলো তো? আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করতে হবে। 2 নাম্বার তুমি লিখে রাখো, আয়নিক বন্ধন
আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন ইজ ইকুয়াল টু, তুমি এইভাবে লিখতে পারো, ধাতু প্লাস অধাতু। অর্থাৎ এরা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো যে তোমার যে দুইটা মৌল দেওয়া আছে ওই দুইটা মৌলের মধ্যে একটা ধাতু আছে আর একটা অধাতু আছে, যদি এরকম দেখো তাহলে তোমার বুঝতে হবে যে এইখানে এই যে বন্ধন তৈরি করবে এরা এরা হইতেছে আয়নিক বন্ধন। তুমি কেমনে বুঝবা যে এখানে ধাতু অধাতু আছে কিনা? যারা ধাতু দেখবা এদের শেষ কক্ষপথে এই রকম ইলেকট্রন থাকে, যারা অধাতু এদের শেষ কক্ষপথে 4টা 5টা 6টা 7টা পর্যন্ত ইলেকট্রন থাকে। তুমি যখন এরকম দেখবা তখন বুঝে যাবা যে এরা হলো ধাতু আর এরা হলো কি অধাতু। হ্যাঁ, এটা তুমি বুঝে ফেলবা। তাহলে এদের মাঝখানে যে বন্ধন তৈরি হবে তারে বলা হচ্ছে আয়নিক বন্ধন। 3 নাম্বার ধাপে তুমি কি করবা? 3 নাম্বার ধাপে গিয়ে তুমি সাধারণ চিত্র আঁকবা। কি আঁকবা বলো তো? সাধারণ চিত্র। স্যার এই সাধারণ চিত্র আবার কি জিনিস? সাধারণ চিত্র হইল তুমি যে মৌলগুলা পাবা সেই মৌলগুলার ইলেকট্রন বিন্যাসের চিত্র। সাধারণ চিত্র মানে হইতেছে ইলেকট্রন বিন্যাসের চিত্র, ইলেকট্রন বিন্যাসের চিত্র, বুঝছো? তারপরে 4 নাম্বারে গিয়ে তুমি কি করবা? 4 নাম্বারে এই যে সাধারণ চিত্র আঁকছিলা, সাধারণ চিত্রের মধ্যেই তুমি দেখাবা, এই যে সাধারণ চিত্রটা তুমি আঁকছিলা আমি ধাপ ধাপ দেখাই দেব। সাধারণ চিত্র যে তুমি আঁকছিলা সেই চিত্রের মাধ্যমে তুমি ইলেকট্রন আদান প্রদান দেখাবা। হ্যাঁ, আদান প্রদান দেখাবা, আদান প্রদান দেখাবে, আদান প্রদান দেখাবে। এখন আয়নিক বন্ধনে কেন আদান প্রদান দেখাইতে হবে? কারণ আয়নিক বন্ধনটা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তৈরি হয়। এই আদান প্রদান দেখানোর কারণটা হইল আয়নিক বন্ধনে কি হয়? আয়নিক বন্ধনে ইলেকট্রন একজন ত্যাগ করে আর একজন কি করে? গ্রহণ করে। অর্থাৎ ইলেকট্রন বিনিময় ঘটে, শেয়ার না, কিন্তু ইলেকট্রন বিনিময় ঘটে। হ্যাঁ, তারপরে ধাপে তুমি কি করবা? 5 নাম্বার, এই যে ইলেকট্রন আদান প্রদান করলা, তাহলে ইলেকট্রন আদান প্রদানের পরের অবস্থা দেখাবা। ইলেকট্রন আদান প্রদানের পরের অবস্থা দেখাইতে হবে, পরের অবস্থা দেখাবে। ইলেকট্রন আদান প্রদানের পরের অবস্থা দেখাবে। 6 নাম্বার হইল তুমি বিক্রিয়া দেখাবে, বিক্রিয়া দেখাবে প্লাস ব্যাখ্যা দিবে। এই যে বিক্রিয়া দেখাবা, এই বিক্রিয়াতে তুমি কি করবা জানো? বিক্রিয়া দেখাবা প্লাস ব্যাখ্যা দিবা। তবে এই বিক্রিয়াতে মূলত তোমাকে দেখাইতে হবে যৌগ তৈরিটা। হ্যাঁ, যে তারা ত্যাগ করে কীরকম যৌগ তৈরি করলো। চলো তাহলে এই ধাপগুলো একটু আমরা এক্সপ্লেন করি, তাহলে তোমার জন্য বুঝতে আরও সুবিধা হবে। এই যে দেখো, আমি একটু বিক্রিয়ার জন্য আলাদা একটা জায়গা রাখলাম, এইখানে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আমি তোমাকে বলে দিলাম যে এক্স একটা মৌল যার এক্সের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 11 এবং ওয়াই একটা মৌল এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে এরা কি ধরনের যৌগ তৈরি করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তখন তুমি করবা কি? এটা লিখবা যে এক্স যেহেতু পারমাণবিক সংখ্যা 11, তাহলে এই মৌলটার নাম হইল সোডিয়াম, এবং ওয়াই যেহেতু এর পারমাণবিক সংখ্যা 17, তাহলে এই মৌলটা হচ্ছে কে? ক্লোরিন। এইটুকু তো লিখতে পারা উচিত, এক্স হইল সোডিয়াম, হ্যাঁ, এক্স হইল সোডিয়াম আর ওয়াই হইল ক্লোরিন। হ্যাঁ, এইটুকু তো বুঝছো। এবার তুমি ইলেকট্রন বিন্যাস করবা কেমনে? এই যে তুমি এরকম করবা 1s2 2s2 এরকম করে করতে পারো। যেমন তুমি এরকম করে করতে পারো যে 1s2 2s2 2p6 এবং 3s1, তাহলে এটা হলো 11। দেখো 6 2 8 2 10 আর 1 11, এটা কত হবে? এটা হবে তোমার তাহলে 1s2 2s2
2p6 3s2 তাহলে কত হলো 6 2 8 2 10 2 12 আর একটা হলো কত 3p5। তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবং এর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তার মানে এইটুকু তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের অধাতু, এটা হচ্ছে আমাদের ধাতু, এটা হচ্ছে আমাদের ধাতু, আর এটা হচ্ছে আমাদের অধাতু। তাহলে এখন তো তুমি ক্লিয়ার হয়ে গেলা এদের মাঝখানে যে বন্ধনটা হবে তার বন্ধনের নাম হচ্ছে কি আয়নিক বন্ধন। তার নাম কি আয়নিক বন্ধন। কি এইটুকু তো স্পষ্ট হয়েছে না? ধাতু অধাতু এরা মিলে আয়নিক বন্ধন তৈরি করে, এইটুকু তো নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার হয়েছে। যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে কি বলছিলাম সাধারণ চিত্র আঁকবো। চলো আমরা একটা সাধারণ চিত্র আঁকি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে শুধু শেষ কক্ষপথটা আঁকতেছি। হ্যাঁ, যেমন সোডিয়ামের একটা থাকে নিউক্লিয়াস, আর একটা থাকে কি শেষ কক্ষপথ। বোঝা গেছে? সোডিয়ামের নিউক্লিয়াস আর একটা হলো শেষ কক্ষপথ। আচ্ছা, আমরা শুধুমাত্র শেষ কক্ষপথ দিয়ে পড়াচ্ছি। তারপরে আসো ক্লোরিন। ক্লোরিনের ধরো একটা নিউক্লিয়াস দিলাম আর একটা দিলাম কত শেষ কক্ষপথ। হ্যাঁ, জাস্ট শেষ কক্ষপথটা দিয়ে বোঝাচ্ছি। এটা একটু মনে রাখো তোমার বোঝার সুবিধার্থে। হ্যাঁ, আমি একটু এখানে লিখে দিই যে শুধুমাত্র তোমরা আবার শুধু শেষ কক্ষপথ দিয়ে কইরো না, বোঝানোর সুবিধার্থে শুধুমাত্র শেষ কক্ষপথ দিয়ে বোঝানো হচ্ছে। শেষ কক্ষপথ দিয়ে বোঝানো হলো। তাহলে দেখো এটা একটু মনে রাখো, কিন্তু এটা মনে না রাখলে কিন্তু পরে আবার ঝামেলা। পরে পরীক্ষায় দিয়ে আসবা যে একবারে করে পরে বলবা যে স্যার আপনি তো বলছিলেন শেষ কক্ষপথ দিয়ে করতে, আমি তো কইরা দিয়ে আসছি, আর স্যারে তো কাইটটা আমার 00 দিয়ে রাখছে। হ্যাঁ, এটা কইরো না কিন্তু। তাহলে এবার দেখো, তাহলে শেষ কক্ষপথ দিয়ে করলে সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা, তাই না? এটা হলো আমাদের সোডিয়াম। আর ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। তাহলে 1 2 3 4 5 6 এই হইল আরেকটা 7। হ্যাঁ, এখন সোডিয়ামের যে ভিতরে আরেকটা কক্ষপথ ছিল, সোডিয়ামের ভিতরে যে আরেকটা কক্ষপথ ছিল, সেই কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল? সেই কক্ষপথে ইলেকট্রন ছিল আবার 8টা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন সোডিয়াম কি করবে জানো? সোডিয়াম করবে কি, এই যে ইলেকট্রনটা আছে এইটা ক্লোরিনকে দিয়ে দিবে। হ্যাঁ, দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ঘটনাটা কি করবে এখন দেখো। দিয়ে দেওয়ার পরে ধরো সোডিয়াম, হ্যাঁ, এই যে নিউক্লিয়াস ছিল এটা সোডিয়াম, এখন আর সোডিয়াম থাকবে না, এটা হয়ে যাবে সোডিয়াম প্লাস। এখন তার শেষ কক্ষপথে আগে একটা ইলেকট্রন ছিল, এখন আর একটা ইলেকট্রন থাকবে না, কারণ একটা ইলেকট্রনের কক্ষপথের কাজ শেষ। এখন সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে? 8টা আছে। ওকে, আর ক্লোরিনের শেষ কক্ষপথে এখন সে আর ক্লোরিন থাকবে না, সে হয়ে যাবে Cl মাইনাস। এখন তার শেষ কক্ষপথেও ইলেকট্রন থাকবে কয়টা? 8টা। ওকে, 1 2 3 4 5 6 7 8। আসো এবার দেখো বিক্রিয়া। এবার যদি আমি তোমাকে বিক্রিয়া দেখাই তাহলে বিক্রিয়াতে কি দাঁড়াবে? খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। যেমন সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে হয়ে গেল কত? সোডিয়াম প্লাস। ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে হয়ে গেল কত? ক্লোরিন মাইনাস। এবার দেখো তুমি এখানে লিখতে পারো সোডিয়াম প্লাস ক্লোরিন, এই দুইটা তো কাটাকাটি চলে গেছে, তাহলে তুমি এখান থেকে লিখবা সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস বা NaCl, যার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারলেই তোমার কিন্তু আয়নিক বন্ধনের ব্যাখ্যা শেষ। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারার মতো কোনো কারণ নাই, বুঝতে পারা উচিত, তাই না? কি ব্যাপার, আমি এরকম প্যাচ খেয়ে গেলাম কেন? এবার ঠিক আছে।
বুঝছো ব্যাপারটা কী ঘটতেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক বা ধাপ, সেই ধাপটার নাম কি আসো আমরা দেখি। আয়নিক বন্ধন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আশা করি। এবার আমরা একটু এক্সপ্লেনেশনে যাই। আচ্ছা, আচ্ছা, ওকে। এবার পরবর্তী যে অংশটা আছে তার নাম হইতেছে ধাপগুলো ব্যবহার করে প্রয়োজনীয় চিত্র এবং বিক্রিয়ার কৌশল, যেটা আমি তোমাদেরকে অলরেডি পড়িয়ে ফেলেছি। আচ্ছা, তাহলে এখানে ধাপগুলো ব্যবহার করে আমাদের এবারে ধাপ ছিল প্রয়োজনীয় চিত্র এবং বিক্রিয়ার কৌশল। এটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি। তারপরেও আরও কিছু বিক্রিয়া আছে যেগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো, সেটা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। আসলে আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে দিতে চাচ্ছিলাম, সেগুলো আসলে আমাদের পরের স্লাইডে আছে। ওই ধারাবাহিকতায় তুমি এটা প্র্যাকটিস করো। যেমন দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, ওই যে দেখো লাস্টে আছে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়াগুলো কিন্তু একটু টাফ। কেমন? আমি তোমাকে শুধু বিক্রিয়াগুলো একটু দেখায় দেই। এই যে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, একটা ম্যাগনেসিয়াম তাহলে কী করে জানো তো? ম্যাগনেসিয়াম সে 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, রাইট? আবার দেখো এখানে একটা ক্লোরিন, তাহলে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। কেমন? তাহলে Cl-, তাহলে আমাদের এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা, তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কি আমি এখানে Cl2- লিখব? না, কিন্তু Cl- লিখতে হবে। কেন? কারণ এই Cl- হচ্ছে তার ধর্ম, সে এইটা একটা ইলেকট্রনই সে গ্রহণ করতে পারে। আমি কি করতে পারবো? এখানে একটা 2 দিয়ে দিতে পারবো, তাইলে বোঝাবে যে এখানে 2টা ইলেকট্রন কাজ করতেছে। দেখো বিক্রিয়াটা, তাহলে এটা হবে ম্যাগনেসিয়াম প্লাস 2Cl ইজ ইকুয়াল টু, এটা হবে ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2Cl-, বা এটাকে আমি লিখতে পারবো MgCl2। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এটা যদি বুঝো তাহলে এবার একটু এখানটায় আসো। এখানে আমরা কি লিখতে পারবো? এখানে হলো ম্যাগনেসিয়াম -2 ইলেকট্রন, তাহলে এটা কি হবে? এটাও হবে ম্যাগনেসিয়াম 2+, আবার অক্সিজেন +2 ইলেকট্রন, এটা হবে অক্সিজেন 2-। তাহলে দেখো চলে গেল। এবার তুমি এখানে লিখতে পারবা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম 2+ প্লাস O2-, বা তুমি এটাকে লিখতে পারবা হচ্ছে MgO। ঠিক আছে? কিন্তু AlCl3 যেটা আছে এইটাতে একটু দেখো, অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 3টা ইলেকট্রন ত্যাগ করে। একটাই তো অ্যালুমিনিয়াম আছে, তাহলে আমরা লিখব Al3+। আবার আমরা জানি একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে হবে Cl-, বাট ক্লোরিন আছে 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন 3টা ক্লোরিন, শেষ। এবার তুমি লেখো Al প্লাস 3Cl ইজ ইকুয়াল টু Al3+ প্লাস 3Cl-, বা তুমি লিখতে পারবা AlCl3। এই যে এইখানে তোমাদের যে বিক্রিয়া আছে, হ্যাঁ, এখানে তোমাদের যে বিক্রিয়া চিত্র আছে, ইলেকট্রন বিন্যাস আছে, আমি এখানে লিখে দিচ্ছি। বিশেষ দ্রষ্টব্য কি? আয়নিক বন্ধনের বাকি ধাপগুলো, আয়নিক বন্ধনের বাকি ধাপগুলো নিজেরা অনুশীলন করবে। আমি ওই চিত্রটা আঁকলাম না, হ্যাঁ, নিজেরা অনুশীলন করবে। চিত্রটা আঁকলাম না যেহেতু, এটা তুমি নিজেই ওই আগের স্লাইড দেখে এটা বাসায় করবে, চিত্রটা নিজেরা অনুশীলন করবে। তবে এই যে এইটা আছে না, এইটার চিত্রটা কিন্তু একটু বুঝে আঁকতে হবে। চিত্রটা একটু কঠিন, এইটা তোমাকে অনেক চিন্তা ভাবনা করে আঁকতে হবে। যদি না পারো আমাকে কমেন্টে জানায়ও, আই উইল হেল্প ইউ, নো ইস্যুস। এবং তুমি যদি এই ক্লাসটা ঠিকমতো মনোযোগ দিয়ে করো, তুমি চাইলে কিন্তু আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, ফাহাদ টিউটোরিয়াল গ্রুপ, সেখানে তুমি তোমার এইটার প্র্যাকটিসটা ASWটা সাবমিট করতে পারো। আমি সেখানে তোমার এই সাবমিশনটা দেখে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? অবশ্যই মেনশন করে দিবে এবং নিচে লিখে দিবে যে ইউটিউব থেকে তুমি ক্লাস করেছো, তাহলে আমি তোমার ক্লাসটা দেখে দেবো ইনশাল্লাহ।
এরপরে যেটা সেটা হইল সমযোজী বন্ধন। আচ্ছা, সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন হইল, একটু আগে আমরা দেখছি যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যেই বন্ধনটা হয় তারে বলি আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন কোনটা? সমযোজী বন্ধনটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধনটা হয়। ইলেকট্রন 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 শেয়ারের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, একটু বাঁকা হয়ে গেল মনে হয় না, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, যে বন্ধন গঠিত হয়, যে বন্ধন গঠিত হয়, গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তাহলে এখন এইখানে শেয়ারের প্রয়োজন হইল কেন? এইটা কিন্তু একটা ব্যাপার, সমযোজী বন্ধন বলে। এইটা কিন্তু একটা ব্যাপার যে স্যার এখানে শেয়ারের দরকার হইল কেন? এর কারণটা হইল তোমার এই যে আয়নিক বন্ধনে আমরা দেখছিলাম ইলেকট্রন ত্যাগ করে, সেখানে থাকে ধাতু অধাতু, বাট এই সমযোজী বন্ধনে থাকে অধাতু প্লাস অধাতু। তাহলে তুমি নিশ্চয়ই এখন মৌল দেখে শনাক্ত করতে পারবা খুব সহজেই যে এই মৌলগুলো আসলে কি ধরনের যৌগ তৈরি করবে। এরা কি আয়নিক যৌগ তৈরি করবে নাকি সমযোজী যৌগ তৈরি করবে? পারবা না? পারা উচিত। না পারলে কি করতে হবে? না পারলে শাস্তি দিতে হবে। শাস্তি কি হবে? শাস্তি হলো 2 দিন কান ধরে বসে থাকতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখো এটা কি রকম, একটু দেখো তো। হাইড্রোজেন, যদি আমরা H2 এর কথা বলি, H2 দেখো, হাইড্রোজেন এইটার প্রথমে তো নিউক্লিয়াস, এরপরে কি আছে? একটা কক্ষপথ আছে। এই কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। ঠিক আছে? আবার এই যে আরেকটা হাইড্রোজেন, হ্যাঁ, আরেকটা হাইড্রোজেন, এখানে H2 লিখছি মানে 2টা হাইড্রোজেন, এর শেষ কক্ষপথেও কি আছে? ইলেকট্রন আছে একটা। এখন নিষ্ক্রিয় হওয়ার জন্য আমরা জানি তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন লাগবে? 2টা ইলেকট্রন লাগবে না? তখন করে কি জানো? এই হাইড্রোজেনগুলা পরস্পর যুক্ত হয়ে যায়। হ্যাঁ, যুক্ত হয়ে যায়। যখনই যুক্ত হয় তখন এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়ে গেল? এরও 2টা হয়ে গেল, এরও 2টা হয়ে গেল। তাইলে দুইজনে কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল। এই হইল তোমার সমযোজী বন্ধন গঠন করার প্রক্রিয়া। কথা বুঝতে পারছো? এরপরে আসো, এরপরের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা বা সেই ধাপটার নাম হইতেছে তোমার মনে করো ক্লোরিন। একটু চিন্তা করে দেখো, Cl2। আমি এদেরকে 2টা করে পরমাণু দিচ্ছি। কেন পরমাণু দিচ্ছি? এটা হলো দ্বিপরমাণু গ্যাস বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস। অর্থাৎ এদের মধ্যে বাই ডিফল্ট 2টা করে পরমাণু আছে। তাহলে ক্লোরিন 2 দেখো, এই যে দেখো একটা ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিন, ক্লোরিনের প্রথম কক্ষপথে এটা হলো ক্লোরিন, প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা। আচ্ছা, আরেকটা কক্ষপথ দরকার। আচ্ছা, এই ধরো, তাহলে ক্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 2টা। হ্যাঁ, আমি এইভাবে দিলাম। পরে কক্ষপথে কয়টা? 8টা। হ্যাঁ, 8টা। তারপরে কক্ষপথে কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। ওকে, এবার মনে করো আরেকটা ক্লোরিন, তারও তো একই ঘটনাই ঘটবে। তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? এই যে মনে করো আরেকটা ক্লোরিনের শেষ কক্ষপথ। তাহলে এই যে তার দ্বিতীয় কক্ষপথ, এই যে প্রথম কক্ষপথ, এই যে নিউক্লিয়াস, এটাও একটা ক্লোরিন। হ্যাঁ, এটাও যদি ক্লোরিন হয় তাহলে তার শেষ প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় কয়টা? পরেরটা হইতেছে 8টা, এর পরেরটায় কয়টা? 1 2 3 4 5 6, এই যে 7 ছিল সে আবার এখানে যুক্ত হয়েছে। তাহলে দেখো এই যে যুক্ত হইল না? এইভাবে তারা সমযোজী বন্ধন তৈরি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে ক্লোরিন কি? ক্লোরিন নিজে একটা অধাতু না? হ্যাঁ, ক্লোরিন নিজে একটা কি? ক্লোরিন নিজে একটা অধাতু। তাহলে তার সাথে আরেকটা ক্লোরিন যুক্ত হয়েছে, এটাও কি? অধাতু। কেমনে যুক্ত হয়েছে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ওকে, বুঝছো না বুঝো নাই? না বুঝলেও তো বলার সুযোগ নাই ভিডিওর ভিতরে, কমেন্টে লিখে দিও যে স্যার বুঝি নাই। হ্যাঁ, তাহলে তুমি এটা লিখবে হইতেছে শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, এইবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, শেয়ারের মাধ্যমে। তারপরে আসো, তারপরে হইতেছে মুক্ত জোড়ার বন্ধন জোড় ইলেকট্রন বের করা।
কি বের করা? মুক্ত জোড় আর বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বের করা। কেমনে বের করতে হয় দেখো, মুক্ত জোড় আর বন্ধন জোড়, এই যে দেখো এটা আমরা যেটা করব সেটা হলো এই যে প্রক্রিয়াটার মাধ্যমে আমরা করব, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে লুইস ডট। হ্যাঁ, লুইস ডট। লুইস একজন ব্যক্তির নাম, উনি এই ডট প্রক্রিয়া এটা ব্যাখ্যা করছিলেন, তাই আমরা এটাকে লুইস ডট বলে থাকি। ওকে, তুমি দেখো একটা জিনিস, এই যে দেখো হাইড্রোজেন, H2, ওকে, হাইড্রোজেন। তারপরে ধরো তুমি দেখো হচ্ছে অক্সিজেন, এবং এরপরে দেখাবো তোমাকে নাইট্রোজেন। তাহলে এখন এই যে হাইড্রোজেন ছিল, এরপরে আমরা কার কথা বললাম? অক্সিজেন। তারপরে কার কথা বললাম? নাইট্রোজেন। এরা দেখো প্রত্যেকেই কিন্তু অধাতু। হ্যাঁ, অক্সিজেন কিন্তু একটা অধাতু। এটা নিশ্চয়ই তোমরা জানো, কারণ কি এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন বাবাজিও একটা অধাতু। বোঝা গেছে? তাহলে এবার দেখো হাইড্রোজেন, আমি ডট প্রক্রিয়ায় তোমাকে পড়াবো। হাইড্রোজেন কয়টা ছিল? একটা, দুইটা। তাহলে এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। তাহলে এরা বন্ধন তৈরি করে। এই যে বন্ধনটা তৈরি করলো, এই বন্ধনটার নাম কি? এই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। বন্ধনটার নাম কি? বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এখন দেখো আমরা পড়ছিলাম যে মুক্ত জোড় ইলেকট্রন, আগে দেখতে হবে মুক্ত জোড় আছে, তারপরে আমরা দেখব মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, ওকে। তারপরে দেখব হচ্ছে বন্ধন জোড়, তারপরে দেখব হচ্ছে বন্ধন জোড়, আর দেখব হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? দেখো তো এখানে যৌগ তৈরি করার জন্য, বন্ধন তৈরি করার জন্য এই দুইটা ইলেকট্রনই অ্যাক্টিভ। তার মানে এখানে সিঙ্গেল বন্ধনযুক্ত, মানে বন্ধন ছাড়া আলাদা কোনো ইলেকট্রন তো এখানে নাই। তাহলে মুক্তজোড় সংখ্যা এখানে 0, মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 0। বন্ধন জোড় এখানে একটা, বাট বন্ধন জোড় ইলেকট্রন আবার এখানে দুইটা। দেখো বোঝা যায় কিনা? অক্সিজেনটা দিয়ে আর একটু ক্লিয়ার করি। যেমন ধরো অক্সিজেন, শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা। 1 2 3 4 5 6। আরেকটা অক্সিজেন, হ্যাঁ, 1 2 3 4 5 6। তাহলে এবার এরা বন্ধন তৈরি করবে, তাই না? তাহলে তুমি এখন লিখতে পারো যে মুক্তজোড়, আমি এভাবে লিখলাম, মুক্তজোড় মানে হচ্ছে এলপি। এলপি মানে হচ্ছে লোন পেয়ার। হ্যাঁ, লোন পেয়ার। আর এটা লিখলাম আমি ইলেকট্রন ইন এলপি, আবার লিখলাম বিপি মানে হইতেছে বন্ড পেয়ার। তারপরে লিখলাম ইলেকট্রন ইন বিপি, মানে বন্ড পেয়ারের মধ্যে কয়টা ইলেকট্রন আছে। তাহলে দেখো এখানে বন্ধন জোড় কয়টা? বন্ধন জোড় হইল 2টা। তাহলে 2টা বন্ধন জোড় হইলে ইলেকট্রন কয়টা হবে? 4টা। আবার এইখানে মুক্ত জোড় কয়টা? 1টা 2টা 3টা 4টা। মুক্ত জোড় বলতে যারা কোনো প্রকার বন্ধনে যুক্ত হয় না তাদেরকে বোঝায়। তাহলে মুক্ত জোড় হইল 4টা। তাহলে মুক্ত জোড় 4টার মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা? 8টা। বুঝছো না ব্যাপারটা? আশা করি বুঝছো। এবার আসো অধাতু, এই যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা জানো তো? নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন হলো 5টা। এই যে নাইট্রোজেন 1 2 1 2 3। তাহলে এবার এরা কি করবে? এরা হলো বন্ধন তৈরি করবে। এই যে একটা বন্ধন, এই যে 2টা বন্ধন, এই যে 3টা বন্ধন। তাহলে আমি যদি ইনফরমেশনগুলো লিখি, প্রথমে হইলো লোন পেয়ার, ইলেকট্রন ইন লোন পেয়ার, তারপরে আসো বন্ড পেয়ার, হ্যাঁ, তারপরে আসো ইলেকট্রন ইন বন্ড পেয়ার। ওকে, এখন দেখো লোন পেয়ার কয়টা আছে আমাদের? 1টা 2টা। মুক্তজোড় আছে 2টা। তো 2টা মুক্তজোড়ে ইলেকট্রন কয়টা হবে? 4টা। তারপরে আসো বন্ড পেয়ার আছে কয়টা এখানে? 3টা। 3টা বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা হবে? 6টা। বোঝা গেছে? আশা করি মুক্তজোড় আর বন্ধন জোড়ের কনসেপ্ট তোমরা ক্লিয়ার হয়েছো। একটা বিষয় শুধু একটু মনে রাখো এখানে, যে এই কারণেই কিন্তু হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন বিদ্যমান, অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান, 2টা বন্ধন, নাইট্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান। এখানে দেখো 3টা করে বন্ধন আছে। বুঝছো? এই বিষয়গুলা বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো।
তারপরে যেই বিষয়টা আমরা পড়বো সেটার নাম হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন, এই ধাতব বন্ধন কারা তৈরি করে? ধাতব বন্ধন কারা তৈরি করে? ধাতব বন্ধন তৈরি করে ধাতু আর ধাতু মিলে। কারা ধাতব বন্ধন তৈরি করে? ধাতু, হ্যাঁ, ধাতু আর কে? ধাতু মিলে, ঠিক আছে না? ধাতু আর ধাতু মিলে, মানে ধাতুর পরমাণুগুলো থাকবে আর কি। যেমন তোমাদের বইতে যে বিষয়টা বলা আছে, যেমন ধরো এরকম একটা একটা কিছু একটা এরকম একটা বক্স, হ্যাঁ, এই বক্সের ভিতরে মনে করো কিছু সোডিয়াম পরমাণু আছে। সোডিয়াম, এই দেখো সোডিয়াম পরমাণু আছে অনেকগুলো, হ্যাঁ, সোডিয়াম পরমাণু আছে। এই সোডিয়াম পরমাণুগুলা কি করে? সোডিয়ামের কাজ কি বলো তো? সোডিয়ামের কাজ হইলো ইলেকট্রন ত্যাগ করা, হ্যাঁ। তাহলে এই প্রত্যেকটা কিসের পরমাণু? সোডিয়ামের পরমাণু, তাই তো? সোডিয়ামের পরমাণু তোমার বই থেকেই বলতেছি, সোডিয়ামের পরমাণু। তাহলে সোডিয়াম কি আসলে ধাতু না? হ্যাঁ, সোডিয়াম কি ধাতু না? সোডিয়াম হইল ধাতু। যেহেতু ধাতব বন্ধন, তাহলে সবগুলা ধাতু এর ভেতরে থাকবে। তাহলে সোডিয়াম যদি ধাতু হয়, সোডিয়াম কি করে? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম ইলেকট্রন কি করে? ত্যাগ করে। তাহলে সে ইলেকট্রনগুলো ত্যাগ করবে। সে কি করবে? সে হচ্ছে ইলেকট্রনগুলো ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করতে থাকবে। এই কালারটাও দেখা যাচ্ছে না, কি কালার দিলে এখানে দেখা যাবে? স্কাই। সে ইলেকট্রন দেখো ত্যাগ করতেছে। এই যে দেখো ইলেকট্রন যে ত্যাগ করলো, ত্যাগ করার পরে সোডিয়াম কি অবস্থায় থাকবে জানো? সোডিয়াম তখন থাকবে প্লাস অবস্থায়, আর ইলেকট্রন থাকবে মাইনাস অবস্থায়, হ্যাঁ, মাইনাস অবস্থায়। তো এই যে তাদের মধ্যে প্লাস মাইনাসের একটা ব্যাপার থাকে, এই জন্য কিন্তু তারা একটা বৈদ্যুতিক আকর্ষণ বল এটার ভিতরে থাকে, এবং সে কিন্তু একটা বৈদ্যুতিক আকর্ষণ বল অনুভবও করে ধাতুগুলা। কথা বুঝছো? এই যে তুমি দেখতে পাচ্ছ এই ইলেকট্রনগুলা, এদেরকে তোমার বইয়ের ভাষায় বলা আছে সঞ্চরণশীল ইলেকট্রন। কি বলা আছে? সঞ্চরণশীল ইলেকট্রন। আর এই যে ভিতরে যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আছে, এদেরকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস, পারমাণবিক শ্বাস, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, ধাতব বন্ধনটা একটু ভালো করে মনে রাখতে হবে। ধাতব বন্ধন মনে না রাখলে সমস্যা। এদেরকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস, ঠিক আছে? আচ্ছা, এই জন্য কিন্তু ধাতব বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে। এই যে ইলেকট্রনের ঘোরাফেরার কারণে তুমি মনে রাখবা ধাতু হইতেছে বিদ্যুৎ ও তাপ পরিবহন করে। ধাতু বিদ্যুৎ ও তাপ পরিবহন করে, বোঝা গেছে? এই কারণে ধাতু বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে। এই ছিল মোটামুটি ধাতব বন্ধনের কনসেপ্ট। এরপরে আসো পোলারিটি বা পোলারায়ন। এটা কি জিনিস? পোলারিটি হচ্ছে পোলার। এই দেখো পোলার শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। পোলার শব্দের অর্থ কি? পোলার শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত কয় প্রকার থাকতে পারে? প্রান্ত থাকতে পারে দুই প্রকার। একটা হইতেছে ধনাত্মক প্রান্ত, আরেকটা হইতেছে ঋণাত্মক প্রান্ত। আর একটা কি প্রান্ত? আরেকটা হইতেছে তোমার ঋণাত্মক প্রান্ত, হ্যাঁ। এই যে যদি এরকম দুইটা প্রান্ত থাকে, তাদেরকে বলা হইতেছে পোলার যৌগ, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে পোলার যৌগ। এখন প্রশ্ন হইল, এই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত এইটা উভয়টা কাদের থাকে? হ্যাঁ, এটা 100% থাকে আয়নিক যৌগে। 100% থাকে আয়নিক যৌগে। কেন আয়নিক যৌগে থাকে? তুমি জানো যে আয়নিক যৌগটা তৈরি করার জন্য ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের প্রয়োজন হয়, আর ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তারা ধনাত্মক ঋণাত্মক অবস্থার তৈরি করে। একজন ত্যাগ করে ধনাত্মক হয়, আর একজন গ্রহণ করে কি হয়? ঋণাত্মক হয়। বুঝতে পারছো? কিন্তু কিছু সমযোজী যৌগ, এটাও একটু মনে রাখতে হবে যে কিছু সমযোজী যৌগ পোলার যৌগের মতো আচরণ করে। কিসের মতো আচরণ করে? পোলার যৌগের মতো, বা পোলার যৌগের কিছু সমযোজী যৌগ, সবগুলা না, হ্যাঁ, পোলার যৌগের মতো আচরণ করে। এটার পরিমাণ খুব কম,
এই যে এটার পরিমাণ খুব কম। সমযোজী যৌগ যে পোলার যৌগের মতো আচরণ করে, এটার পরিমাণ খুব কম, কিন্তু আয়নিক যৌগ শতভাগ পোলার যৌগ। ব্যাপারটা বুঝছো? তোমার কিন্তু পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? প্রশ্নটা হলো এরকম যে তোমাকে দিয়ে দিবে যে এরকম যে সোডিয়াম ক্লোরাইড ধরো একটা যৌগ দিল, আয়নিক যৌগ, এবং এবং CCl4, এটার নাম হলো কার্বন টেট্রাক্লোরাইড। এটার নাম কি? এটার নাম তোমরা জানো না? এটার নাম হলো সোডিয়াম ক্লোরাইড। এটার নাম হলো সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আর এটার নাম কি জানো? এটার নাম হলো কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন কি? কার্বন টেট্রাক্লোরাইড। হ্যাঁ, টেট্রা শব্দের অর্থ হচ্ছে 4। এই যে টেট্রা, এই শব্দের মানে হইল 4। দেখো এখানে ক্লোরিন আছে 4টা। এদের মধ্যে কে পোলার এবং কে অপোলার, এটা তোমাকে পরীক্ষাতে বলে, খুব বেশি আসে এটা। হ্যাঁ, এদের মধ্যে কে পোলার যৌগ অথবা কে পোলার যৌগ এবং কে অপোলার যৌগ, এইটা পরীক্ষাতে খুব আসে। হ্যাঁ, কে পোলার যৌগ আর কে হচ্ছে অপোলার যৌগ, এইটা পরীক্ষাতে কিন্তু অনেক আসে। হ্যাঁ, পোলার যৌগ বলতে কিন্তু আবার কি বোঝায় এখানে? পোলার যৌগ বলতে তুমি এটা মনে রাখবা যে এখানে পানিতে দ্রবণীয় অবস্থার কথা বলা হয়েছে। পোলার যৌগ মানে পানিতে দ্রবীভূত হতে পারে, দ্রবীভূত হওয়া। পোলার মানেই কিন্তু এখানে দ্রবীভূত হওয়া, বা দুইটা প্রান্ত আছে এরকম। যদি এরকম প্রশ্ন আসে তুমি ব্যাখ্যা কীভাবে দিবা? তাহলে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তোমাকে যদি একটু বক্স করে এখানটায় দেখাই, কারণ যেহেতু আমরা অনেকটা জায়গা এখানে নিয়ে নিছি, বক্স করে দেখাইলে তোমার জন্য সুবিধা হবে। এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামে কে আছে? আমি দুইটা বক্স করতে পারলে সবচাইতে ভালো হইতো আসলে। আচ্ছা, জায়গাটা বেশি অ্যালোকেটেড হয়ে গেছে। হ্যাঁ, জায়গাটা বেশি অ্যালোকেটেড হয়ে গেছে। আচ্ছা, এটা একটা, আবার ধরো এখানে আমি এই আর একটা নিলাম, এই দুইটা এখানে একটু দেখাই দিই। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে কি আমরা সোডিয়াম প্লাস আয়নটাকে যদি নেই, হ্যাঁ আমি এটাও মুছে দিই, সোডিয়াম ক্লোরাইড থেকে ধরো নিলাম, এই যে ধরো এটা নিলাম কি এখানে সোডিয়াম প্লাস, আরেকটা কে থাকবে, আরেকটা হইলো ক্লোরিন মাইনাস। তাহলে এর তো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে না? আছে তো। আচ্ছা, আমি আরও সহজ করে তোমাকে দেখাই, এটা পুরোটা মুছে ফেলি। দেখো আমি শুধু এই বক্সে তোমাকে সোডিয়ামটা দেখাই। তাহলে দেখো এই যে সোডিয়াম, এটা আছে প্লাস অবস্থায়, আর এই বক্সে ধরো এটা আছে ক্লোরিন, এটা আছে মাইনাস অবস্থায়। হ্যাঁ, এখন এটা দ্রবীভূত হবে কোথায়? পানির আয়নের মধ্যে। তুমি যদি পানিটাকে ভাঙো, দেখো তো পানিরে ভাঙলে কি পাবা জানো? পানিরে ভাঙলে পাবা H প্লাস এবং পাবা OH মাইনাস। আর এই পানির গঠনটা কেমন? এই যে আমরা একটু আগে দেখছিলাম, পানির গঠনটা হলো এইরকম। আর এইচগুলো থাকে প্লাস অবস্থায়, আমরা এটাকে লিখবো প্লাস ডেল্টা, এটা হচ্ছে আমাদের প্লাস ডেল্টা, এটা হলো -2 ডেল্টা। বুঝছো? এই চার্জটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করব আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, প্লাস ডেল্টা, হাইড্রোজেন প্লাস ডেল্টা, অক্সিজেন হলো -2 ডেল্টা। তাইলে তুমি দেখো সোডিয়াম যেহেতু প্লাস, তাহলে সোডিয়াম পানির কোন অংশটাকে আকর্ষণ করবে বলো তো? মাইনাস অংশটাকে। তাহলে অক্সিজেন থাকবে এই পাশে, হাইড্রোজেনগুলোকে দিব আমি এই পাশে। বুঝছো? অক্সিজেন থাকবে এই পাশে, হাইড্রোজেনগুলোকে দিব আমি এই পাশে। কারণ সোডিয়াম যেহেতু প্লাস, ও হইতেছে কি করবে? ও হইতেছে পানির মাইনাস অংশকে আকর্ষণ করবে। কেমন? আবার ক্লোরিন যেহেতু মাইনাস, ও আকর্ষণ করবে পানির প্লাস অংশকে। এইভাবে করে সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিলিত হয়ে যাবে। বুঝছো? সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিলিত হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারটাকে বলা হচ্ছে পোলার যৌগ, যারা পানির সাথে মিলিত হইতে পারে বা যার ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে। তাহলে তুমি এখানে কি লিখবা? H প্লাস ডেল্টা, প্রত্যেকটাতেই লিখে দিতে হবে। H প্লাস ডেল্টা অক্সিজেন
মাইনাস টু ডেল্টা, হ্যাঁ, মাইনাস টু ডেল্টা, এরকম প্রত্যেকটাই এইচ প্লাস ডেল্টা, এইচ প্লাস ডেল্টা, মাইনাস টু ডেল্টা, এটা হলো এইচ প্লাস ডেল্টা, এটা হলো এইচ প্লাস ডেল্টা, অক্সিজেন মাইনাস টু ডেল্টা, তাহলে এইচ প্লাস ডেল্টা, এইচ প্লাস ডেল্টা, অক্সিজেন মাইনাস টু ডেল্টা। বুঝছো, পারা যাবে না? একে নাও অক্সিজেন মাইনাস টু ডেল্টা, এটা হলো এইচ প্লাস ডেল্টা, এই যে এইচ প্লাস ডেল্টা, জাস্ট এরকম করে তুমি সবগুলাতেই লিখে দিবা। আমি তোমার বোঝার সুবিধার্থে সবগুলাতেই লিখে দিচ্ছি, হ্যাঁ, তুমি এটা একটু মাথায় রাখবা। এইচ প্লাস ডেল্টা, এইচ প্লাস ডেল্টা, এইচ প্লাস ডেল্টা, অক্সিজেন মাইনাস টু ডেল্টা, তো এরকম সবগুলো তুমি লিখে দিবা, হ্যাঁ। তাহলে এরা আয়নিক যৌগ ছিল বলেই কিন্তু এরা পোলার যৌগ হয়েছে। আবার তুমি দেখো, এই যে কার্বন টেট্রাক্লোরাইড ছিল, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড যৌগটা ছিল, এটা কিন্তু সমযোজী যৌগ, হ্যাঁ, সমযোজী যৌগ। সমযোজী যৌগ হওয়ার কারণে এর কিন্তু ধনাত্মক, এর কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত নাই, ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত নেই। ঋণাত্মক প্রান্ত কি আছে? ঋণাত্মক প্রান্ত নেই। আর এই কারণেই কিন্তু এটা অপোলার যৌগ, অপোলার যৌগ। এখন তোমার যদি পরীক্ষাতে আসে যে এদের মধ্যে কে পোলার এবং কে অপোলার যৌগ ব্যাখ্যা করো, পারবা না? অবশ্যই পারবা, ইনশাল্লাহ পারতে হবে, পারা উচিত। বুঝছো ব্যাপারটা? তাহলে এইটুকু দেখো তো, পোলারিটি বা পোলার আয়নের যে কনসেপ্টটা, এইটুকু তোমার কাছে ক্লিয়ার হয় কি না? আমার মনে হয় তুমি এখন বুঝবে। যদি ক্লাসটা করার পরেও এমন কোনো অংশ থাকে যে তুমি বুঝতে পারছো না বা তোমার বুঝতে কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে ভিডিওর কমেন্ট সেকশানে একটু লিখে দিও, আমি তোমার সেই কনসেপ্ট যেটা প্রবলেম হয় তার জায়গাটা আমি তোমাকে ক্লিয়ার করে দেব, হ্যাঁ। আজকে চ্যাপ্টার 5-এর এই অধ্যায়টার আমরা থিওরিটিক্যাল লেকচার শেষ করলাম। এর পরবর্তীতে আমি খুব দ্রুত তোমাদের সামনে আরেকটা লেকচার নিয়ে আসব, যেই লেকচারে চ্যাপ্টার 5-এর শুধুমাত্র সৃজনশীল এবং অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। এইটারই লেকচার 2-তে সৃজনশীল এবং অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, যাতে অধ্যায় 5 থেকে একটা সৃজনশীল আসলেও তোমরা উত্তর করতে পারো, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোনো সমস্যা থাকলে ক্লাসের নিচে কমেন্ট করবে। এবং যারা চাও যে ক্লাসটা করার পরে নোট করে তুমি নোটটা আমাকে দেখাতে চাও, তারা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ফাহাদস টিউটোরিয়াল, সেখানে তুমি তোমার নাম এবং এই টপিকের নাম লিখে সেটা সেখানে আমার নাম সহ সাবমিট করে দিবে, ঠিক আছে? হ্যাশট্যাগে ইউজ করবে SSC 2025, ওকে, এবং FT। ইজ ইট ক্লিয়ার? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই অধ্যায়ের পরবর্তী লেকচার নিয়ে আগামী ক্লাসে খুব দ্রুত আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।